আমি যেখানে হয়তো ভাবছি আমার দ্বারা কিছু হবে না, আবার কেউ হয়তো ভাবছে এখান থেকে হয়তো নতুন একটা শুরু হবে। টাইম মেশিন বলে একটা কনসেপ্ট আছে, আমি সেটা মানুষের মনের মধ্যে দেখাই এবং লাইন বাই লাইন আপনি সেই ঘটনাগুলো দেখছেন যেটা হয়তো লাস্ট 10 বছরে একবার আপনার মনে পড়েনি। যেন একটা মুভির মতন দেখছেন, ছোটোবেলা মাকে দেখছেন, স্কুলকে দেখছেন, জন্ম থেকে আজ অবধি আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনা কিন্তু ব্রেন কী করে রেখেছে, স্ন্যাপশট করে রেখেছে। আমরা সবাই কিন্তু একটা এরকম মুখোশ পরে আছি। কিন্তু টাফ টাইম সারা জীবন থাকে না, বাট যে টাফ থাকে সে কিন্তু ঠিক ওই জায়গাটা ক্রস করে যায়। নমস্কার। দেখুন, একটা কথা এখন খুব চলে, সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রেনার বা জিম ট্রেনার। বিভিন্ন এই যে সেলিব্রিটি বা আমরা এই যে মহলটা এখন দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রচুর ফিজিক্যাল ট্রেনার, জিম, একটা গ্ল্যামার দুনিয়ার মধ্যে পৌঁছে গেছি। ইনফ্যাক্ট আমাদের চ্যানেলেও আমরা এরকম মানুষকে এনেছি যিনি কিনা আপনাকে সিক্স প্যাক বানাতে সাহায্য করবেন। প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেদের তো খুব উৎসাহ, সেখানে তারা সেটা দেখেওছেন। কিন্তু আমি জানি না মনের কোনো সিক্স প্যাক, 8 প্যাক, 2 প্যাক, 3 প্যাক কোনো ব্যাপার আছে কিনা, কিন্তু একটা জিনিস খুব জরুরি আজকের ডেটে হয়ে গেছে, সেটা হচ্ছে শরীরের সাথে মনের ব্যায়াম। আমি আজকে এমন একজন মানুষকে ওয়েলকাম করতে চলেছি আমাদের পডকাস্ট শোতে, যিনি মনের ব্যায়ামটা দুর্ধর্ষভাবে করাতে পারেন এবং যিনি আমাদের ভারতীয় বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের জাতীয় দলের সাথেও কাজ করেছেন, বিদেশে পড়াশোনা, রিসার্চ করেছেন এবং দীর্ঘদিন ধরে মানুষকে সাকসেসফুলি এই মনের ব্যায়াম করিয়ে চলেছেন। তিনি আর কেউ নন, আমারই হুগলি জেলার একজন মানুষ এবং গোটা পৃথিবীর এক্সপিরিয়েন্স তার কাছে রয়েছে। তিনি মৃণাল চক্রবর্তী। নমস্কার। 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 আমাদের শোতে আপনাকে ওয়েলকাম। আমিও চক্রবর্তী, আপনিও চক্রবর্তী। তাই মনের ব্যায়ামের কথা বলতে বলতে মনের মিল যেহেতু আমাদের অফ দ্য ক্যামেরা গল্প করতে করতে হয়ে গেছে, সো আজকের আমাদের এই যে পডকাস্ট শুরু করা যাক। আমার যেটা আপনাকে জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে আজকের ডেটে বা আজকের পরিস্থিতিতে যে কোনো বয়সের মানুষের জন্যই মেন্টাল টাফনেসটা কতটা প্রয়োজন হয়ে পড়েছে? প্রশ্নটা শুনতে যতটা সহজ বা যতটা ছোট, এটা একটা অনেকটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা গ্লাস জল তোলার মতন ব্যাপারটা। মেন্টাল টাফনেস ব্যাপারটা একটা হিউজ ব্যাপার। বাট আমি যদি সাধারণভাবে এটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, আমি বলছি না, আমি যেটাই বলছি এটাই একমাত্র মেন্টাল টাফনেসের ডেফিনেশন বা মেন্টাল টাফনেস মানে এটা অনেক ডেফিনেশন হতে পারে, অনেক রকম মানুষ অনেক রকমভাবে বলে। যেরকম মেন্টাল টাফনেস প্রত্যেকটা মানুষই আজ থেকে 1000 বছর আগেও ছিলেন, এখনও আছেন, এর পরেও থাকবেন। মজাটা অন্য জায়গায়। মজাটা আমরা সচরাচর বিপদে পড়লে আমাদের ক্ষমতাটাকে বুঝতে পারি, আমাদের কতটা ক্ষমতা। কিছু মানুষ আছে বিপদে পড়লে খুব সুন্দরভাবে সেই বিপদ থেকে শিখে সামনের দিকে এগিয়ে যায়। কিছু মানুষ আছে কোনো একটা সিচুয়েশনে পড়েছে যে সিচুয়েশনটা আগে কখনো ফেস করেনি, সে ওই সিচুয়েশনটা যেহেতু ফেস করেনি, সে হয়তো কিছুটা সময়ের জন্য ব্ল্যাকআউট হয়ে গেল বা কিছুটা সময়ের জন্য কি করবে বুঝতে পারছে না। হয়তো 5 সেকেন্ডের মধ্যে কোনো একটা ডিসিশান তাকে নিতে হবে, ইয়েস অর নো। একটা সিচুয়েশন, সার্কামস্ট্যান্সে, সেটা গাড়ি চালানো হতে পারে, সেটা খেলাও হতে পারে, এনিথিং। এবার সে হয়তো ইয়েসের জায়গায় নো মাইন্ডটাকে সুইচ করার মতো নোতে সুইচ করলো, দেখা গেল তার হাত থেকে সেই অপরচুনিটি বা সেই সিচুয়েশনটা চলে গেল। আমরা আজকের দিনের বাচ্চাদের দিয়ে যদি আমরা এক্সাম্পল দিই মেন্টাল টাফনেসকে, আমরা আজ থেকে 50 বছর আগে পিছিয়ে যাই, যারা 50 বছর আগে জন্মেছেন। লাইক সে ফর এক্সাম্পল যদি আমি আমাকে দিয়েই বলি, আমার বয়স এবছর জাস্ট 50 হলো। সো সেক্ষেত্রে আমি যে 50 বছর আগে যে জন্মেছিলাম, তখন আমাদের বাবা মা আমাদেরকে মানসিক শারীরিকভাবে যেভাবে ট্রিট করতো, উইথ অল ডিউ রেসপেক্ট টু আওয়ার টুডেস পেরেন্টস, যারা আজকে বাবা হচ্ছেন বা আজকে যে বাচ্চাটি পৃথিবীতে আলো দেখছে, সেক্ষেত্রে সেম কিন্তু বাবা মারা সেমভাবে হ্যান্ডেল করছেন না। ছোটোবেলায় একটা ওষুধ ছিল খুব ফেমাস, যেটা আমার বাবা প্রায়ই আমাকে দিয়েছেন, দ্যাট ইজ কল ডান্ডায় ঠান্ডা। বাবা পুলিশ অফিসার ছিলেন, যখনই একটু এদিক ওদিক আরও বেশি ডান্ডায় ঠান্ডা একদম, তো অফিসের ক্যারেক্টারটা বাড়িতে একদম রিফ্লেক্ট হয়ে যেত। সো বুমেরাঙের মতন কিছু করা মানেই আমি জানি আজকে আমার ধোলাই আছেই আর কি। তো সেক্ষেত্রে খুব কনসিয়াস থাকতাম, দুষ্টুমি করবো না। বাট
অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ছিল ছোটোবেলা থেকেই, সেটা পরে বুঝেছি। তখন বুঝতাম না এটার নাম অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, তখন মনে হতো ওটাই ঠিক, যে দুষ্টুমি করবো না এই বয়সে তো কবে করবো, কিন্তু ওই দুষ্টুমিটার জন্য যে আমাকে উত্তম মধ্যম ধোলাই খেতে হবে সেটা বুঝিনি। আমি যেটা মিন করতে চাইছি, তখনকার দিনে মানে আই মিন টু সে আজ থেকে 40 বছর আগে, যখন আমার 8 বছর বয়স 10 বছর বয়স, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যেত বাবা মা বকাবকি করতেন, আর বকাবকিটাতেই আমাদের ভয় লাগতো, এবং তারপরে যখন দেখতো বকাবকিতে কাজ হচ্ছে না তখন একটু উত্তম মধ্যম ধোলাই পড়তো। তো সেক্ষেত্রে ওগুলোই কিন্তু অনেকটা ট্রিটমেন্টের কাজ দিত, এবং কোনো কিছু না মানে নো মিন্স নো ব্যাপারটা ছিল। আজকে যদি আমরা বাচ্চাদের মেন্টাল টাফনেস দিয়ে দেখি, বাবা মাদের সাথে তার রিলেশনশিপের জায়গাটাতে একটা হিউজ ডিফারেন্স। আমি কম্পেয়ার করছি না, কাউকে ছোটও করছি না যে আগে ভালো এখন খারাপ, এখন ভালো তখন খারাপ। আমি জাস্ট বোঝাচ্ছি কীভাবে পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়েছে, বাচ্চাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, এবং মেন্টাল টাফনেসের ডেফিনেশনও অনেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছে। যেরকম আমরা যদি দেখি বিফোর করোনা, আফটার করোনা, বাচ্চাদের সাইকোলজি, বড়দের সাইকোলজি এবং মানুষের মানসিকতার মধ্যে একটা হিউজ চেঞ্জ হয়েছে। আমাদের ভারতবর্ষে বিফোর করোনা কটা মানুষ অনলাইনে ট্রানজ্যাকশন করতো? আপনি একটা রিসার্চ ওয়ার্ক পড়ে দেখবেন, গুণে দেখা যেত 1 লক্ষ মানুষে 10টা লোক করছে অনলাইন ট্রানজ্যাকশন। আর আজকের দিনে দেখা যাচ্ছে 1000-এর মধ্যে 800 জন কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন জানে। ইভেন উইথ অল ডিউ রেসপেক্ট, বম্বেতে কিছু ভিখারি আছে, তারা QR কোড লাগিয়ে ভিক্ষা করছে। এটাও আমার শোনা কথা, আমি নিজে দেখেছি, কলকাতা এয়ারপোর্টে আছে। রাইট। তো সেক্ষেত্রে মানে লেভেল কোথায় গেলে মানুষের হাইটেক ব্যাপারটা ইউজ হয়। আমি ফিরে আসি আমাদের সাবজেক্টে, মেন্টাল টাফনেস। আমি ছোটোবেলা থেকে যখন আমি খেলাধুলা করতাম, তো আমার খেলাধুলা ছিল হকি, এবং আমার হকি খেলা হয়ে বড় হওয়া, এবং আমার ড্রিম ছিল হকি খেলে আমি দেশকে রিপ্রেজেন্ট করব। তো সেখানে খেলতে খেলতে একটা সময় এরকম আসে যে আমি বুঝতে পারি যে আমাকে খেলতে গেলে অনেক কিছু জানতে হবে। তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খুব নাম করা একটা অর্গানাইজেশন, আমরা সবাই জানি, গভর্নমেন্টের। তো সেখানে আমাদেরকে বলা হতো, দেখো একটা প্লেয়ার বা একটা মানুষ তার ফিল্ডে সাকসেসফুল হয় 3টে জিনিসের মিক্স অ্যান্ড ম্যাচে। একটা হচ্ছে সেই সাবজেক্ট সম্পর্কে তার নলেজ, আরেকটা হলো সেই সাবজেক্টের যে নলেজটা সে গ্যাদার করলো সেটা সে স্কিলে কনভার্ট করতে পারে কি না, নলেজ অ্যান্ড স্কিলের যে কোঅর্ডিনেশন। আর নলেজের স্কিলকে যে জিনিসটা সবথেকে বেশি হেল্প করে, দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড। আর এই অ্যাটিটিউডটা বিল্ড করতে গেলে দরকার সাইকোলজি বা মেন্টাল টাফনেস। সো এইটা আমি যখন জানি, তখন আমার বয়স 15 থেকে 16। তখন আমি বুঝতে পারলাম যে সাইকোলজি বা মেন্টাল টাফনেস এটা একটা বিরাট বড় জায়গা। এবং আমি যখন ন্যাশনাল টিমে খেলার চেষ্টা করছি, ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করব, আমি দেখছি একই সাথে 3 জন প্লেয়ার প্র্যাকটিস করছি। হয়তো একজন লাস্ট মোমেন্টে তার মানসিকতার জোরে বেরিয়ে যাচ্ছে, হয়তো একই রকম প্র্যাকটিস করেছি। আবার কোনো জায়গায় দেখেছি একটা বল আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমার মন বলছে আমি বলটাকে রিসিভ করতে পারবো, কিন্তু বডি বলছে তুই পারবি না। হঠাৎ করে আমার ভেতরে কি হলো, আমি বডিটাকে ছুঁড়ে দিলাম উইথ হকি স্টিক। দেখলাম বডিটা ফ্লো করে বলটায় গিয়ে একটা কোনায় টাচ হলো, আর বলটা এত স্পিডে ছিল, সে ফর এক্সাম্পল 100-120 কিলোমিটার অ্যাস্ট্রোটার্ফে খেলা। তো 120 কিলোমিটার স্পিডে কোনো জিনিস যাচ্ছে, যেরকম গাড়ির অ্যাক্সিডেন্ট আমরা দেখি না, একটা ছোট্ট টাচ করলে ছিটকে বেরিয়ে যায়। সো বলটার যে ডাইরেকশন সেটা গোলের বাইরে যাচ্ছে, আর আমি আরেকটা ডাইরেকশন থেকে সেই স্লাইডিং ট্যাকেলের মতন ফুটবলের বডিটাকে পুরো ফ্লো করে দিলাম, গিয়ে হকি স্টিকটা জাস্ট বলটাকে টাচ করলো, গোলের মধ্যে ঢুকে গেল। সো তখন আমাদের কোচ বললো যে মৃণাল, এইটাকে বলা হয় তোমার মেন্টাল টাফনেস বা মাইন্ডসেট। তুমি মাইন্ডকে রিপ্রোগ্রাম করলে, তোমার একটা মাইন্ড বলছে হবে না, বডি বলছে হবে না, বাট তারপরেও তোমার ইনার মাইন্ড বলছে না, হতেই পারে, তুমি নিজেকে ছুঁড়ে দিলে। তো তখন আমি প্রথম বুঝলাম যে সাইকোলজি বা মেন্টাল টাফনেস, আমার মতে মেন্টাল টাফনেসকে অনেক রকমভাবে দেখা যায়। যদি আমি এভাবে দেখি যে ইটস অল অ্যাবাউট রিলেটেড উইথ পারসেপশন, মানে আমরা জিনিসগুলোকে কীভাবে দেখি। সে ফর এক্সাম্পল, এই প্রশ্নটা আমি বহু জায়গায় করেছি, আর কমন একটা অ্যান্সার আসে যে 2 আর 2 কত হয়, যেটার কমন অ্যান্সার হচ্ছে 4। বাট আমি যদি সেটাকে একটু ঘুরিয়ে বলি, 2 আর 2 22ও হতে পারে। বিকজ 4 যেটা বলছি সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে শুনেছি, বাবার কাছে, দাদুর কাছে, দিদিমার কাছে, স্কুলে, বন্ধুদের কাছে, সবাই 2 আর 2 মানে জানে 4। কিন্তু লজিক দিয়ে যদি বলি 2 আর 2 পাশে বসালেও তো 22 হতে পারে। এখানে 2 আর 2 4 মানে প্লাস করার কথা বলা হয়নি। এবার এই যে আমরা যেটা ধরে নিচ্ছি বিলিভ, আর যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, সেটার মধ্যে হিউজ ডিফারেন্স। তো বিলিভটা অনেক সময় এইভাবে কাজ করে। সূর্য, আমরা সবাই সকালবেলা কি দেখি, পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ছোটোবেলা থেকে আমরা পড়াশোনার বইয়েও কিন্তু একই জিনিস পড়েছি। কি পড়েছি? যে সান রাইজেস ফ্রম ইস্ট, সানসেট অ্যাট ওয়েস্ট।
বাট সত্যি কি সূর্য ওঠে? সূর্য তো ওঠে না। সায়েন্টিফিক ভিউ দিয়ে দেখলে সূর্য ফিক্সড, আর্থ ইজ রোটেটিং। মানে আমি বলছি জিনিসগুলোকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখা, মানে আমি যেখানে হয়তো ভাবছি আমার দ্বারা কিছু হবে না, পারসেপশন, আবার কেউ হয়তো ভাবছে এখান থেকে হয়তো নতুন একটা শুরু হবে। আমাদের প্রত্যেকের জীবনেই তো একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। যেরকম ধরো তুমি যে ফিল্ডে আছো, যে ফিল্ডে তুমি নিজেকে এক্সপ্লোর করছো, এই ফিল্ডে আসার অফিসিয়ালি, প্রফেশনালি বা ইমোশনালি আসার আগে যখন তোমার একাডেমিক ফিল্ড ছিল, সেখানে নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, যে ব্যাকগ্রাউন্ড স্টোরির বেসিসে আজকে তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমি আজকে তোমার সামনে বসে আছি, তো আমার পিছনেও একটা পেইনফুল ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। পৃথিবীতে যে কোনো সাকসেসফুল লোকের স্টোরি যেটা আমরা খুব লাইটের মধ্যে দেখি, যেখানে হাজার হাজার মানুষ তাদের জন্য হাততালি দেয়, কিন্তু তাদেরও কোথাও একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। সো মেন্টাল টাফনেস ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে শুরু হয়। যেরকম এই গাছটাকে যদি আমরা দেখি, এই গাছের দুটো পার্ট, একটা ওপরের পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, আরেকটা পার্ট আছে যেটা ইনভিজিবল পার্ট, সেটা হলো মাটির তলায়। তো এই দুটো পার্টের মধ্যে যদি আমরা প্রায়োরিটাইজ করি কোন পার্টটার ইম্পর্টেন্স সব থেকে বেশি, গাছের ওপরের পার্টটা না মাটির নিচের পার্টটা? তো আমরা সবাই জানি মাটির নিচের পার্ট, বিকজ ওটাই রুট, ওটা না থাকলে গাছটা বাঁচবে কী করে। তো সাইকোলজি বা মেন্টাল টাফনেস অনেকটা এই রকম, যে কেউ যদি রুট নিয়ে কাজ করে ফ্রুট অটোমেটিক্যালি ঠিক হবে। মানে একটা সাধারণ মানুষ ডেইলি লাইফে একটা অ্যাভারেজ লাইফ লিড করে, তার সাথে একটা ইনসিডেন্ট ঘটলো, সেই ফর এক্সাম্পল পা কেটে বাদ চলে গেল। সাধারণ মানুষ ট্রেনে যাচ্ছে, কোনো একটা ইনসিডেন্ট হলো, ধাক্কা দিল, ফেলে দিল। রিসার্চে দেখা গেছে 100টি বাচ্চার মধ্যে বা 100টি মানুষের মধ্যে যাদের এই ইনসিডেন্ট ঘটবে, 99টা মানুষ লাইফের সাথে কম্প্রোমাইজ করবে। তারা যদি ঈশ্বর, আল্লাহ, জিজাসকে বিশ্বাস করে ওপরের দিকে তাকিয়ে বলবে, তুমি আমার সাথেই কেন এরম করলে, আমি কি দোষ করেছি, আমি তো কারোর ক্ষতি করিনি। আর সেখানে ওই 100 জনের মধ্যে একজন ঘুরে দাঁড়িয়ে বলবে, থ্যাংক গড তোমার জন্য যে তুমি আমার পুরো মেরে ফেলোনি, নিশ্চয়ই কোনো বিগার পারপাসের জন্য বাঁচিয়ে রেখেছো। তো এরকম অন্তত সারা ভারতবর্ষে 10,000 ঘটনা আছে। পা নেই, তারপরে এভারেস্ট উঠছে, পা নেই, তারপরে ম্যারাথন করছে, পা নেই, তারপরেও ছুটে বেড়াচ্ছে, ইভেন চোখ নেই, তারপরেও এমন এমন সব ঘটনা ঘটাচ্ছে যেটা সাধারণ মানুষ চোখ দেখেও ঘটাতে পারে না। রাইট অর রং? সো প্যারাডাইস লস্ট যখন মিল্টন লিখেছিলেন, এটা আমি বিভিন্ন জায়গায় পড়েছি এবং বিভিন্ন বড় বড় মানুষদের মুখ থেকেও বলতে শুনেছি, তিনি তখন কিন্তু দেখতে পেতেন না, কিন্তু উনি প্যারাডাইসের যে বিবরণ দিয়েছেন আমরা সাধারণ চোখে অত সুন্দর দেখতে পাই না। বিটোভেন তার বিখ্যাত মিউজিক, যেটার জন্য বিটোভেন ফেমাস, যখন উনি কম্পোজ করছেন তখন নিজে উনি কানে শুনতে পান না। সো এটাও টাইপ অফ মেন্টাল টাফনেস, বিকজ যে অঙ্গ দিয়ে যেটাকে অনুভব করবে সে অঙ্গটাই তার নিষ্ক্রিয়, সেটাই সে করছে। হেলেন কেলার চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, সেরকম জায়গা থেকে ব্রেল আবিষ্কার করে দিল, যেটা নিয়ে সারা পৃথিবী আজকের দিনেও কিন্তু আপনি দেখুন মোবাইল থেকে আরম্ভ করে সব কিছু প্রোডাক্টের মধ্যে দেওয়া থাকে। আমরা সিটে বসার সময়ও দেখি যারা চোখে দেখতে পান না তাদের জন্য একটা করে ডট 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 দেওয়া থাকে, যাতে তারা হাত দিয়ে বুঝতে পারে সিট নাম্বারটা কত। সো মেন্টাল টাফনেস আমাদের মধ্যে সবার মধ্যেই আছে। সো যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে, সবসময় যে তারা বই পড়ে মেন্টাল টাফ হয় না। আমরা যদি আমাদের মাকেই দেখি, তো সব থেকে লিভিং এক্সাম্পল অফ মেন্টাল টাফনেস। আমাদেরকে জন্ম দেওয়ার সময় কোন বই পড়ে জন্ম দিতে গেছে? আজকে না হয় সিজারিয়ান হচ্ছে, বাস আজ থেকে 50 বছর আগে সিজারের কনসেপ্ট ছিল না বললেই ছিল। নর্মাল কী যন্ত্রণা, কে ট্রেনিং দিয়েছে? চলুন আপনাকে ট্রেনিং দেওয়া হবে, মোটিভেশন দেওয়া হবে, আপনার ছেলে জন্মাবে, নেভার। বাট তারপরেও তার মায়ের সেই বিলিভ সিস্টেম, সেই বিলিফটা এত স্ট্রং বিলিফ, সেই বিলিফ থেকেই কিন্তু মা আমাদের পৃথিবীতে নিয়ে আসছে। ইভেন আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, আজ থেকে 40, 80, 70 বছর আগেই যদি যারা জন্মেছে, দেখুন এক একটা বাড়িতে 6 ভাই 3 বোন, 8 ভাই 1 বোন, 9 বোন 2 ভাই, মানে 11-12 বার তাকে ওই একটা পেনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং প্রত্যেকবার আপনি হয়তো জানেন তখনকার দিনে, আজ থেকে 50, 60, 70, 80 বছর দিনে প্রবাবিলিটি কিন্তু সবসময় যে বাচ্চা বাঁচবে, মা বাঁচবে তা না, যে কোনো নেগেটিভও হতে পারতো, কিন্তু অনেক বেশি। কিন্তু তখন মেন্টাল টাফনেস কে দিয়েছে? আজকে আমাদের কাছে টেকনোলজি আছে। সো সেই অর্থে আমাদের প্রত্যেকের মধ্যেই জিনিসটা আছে। কিন্তু মজাটা হচ্ছে কি, একটা ইমোশনাল কোশেন্টের একটা খুব দামি কথা আছে, আমরা আইকিউ নিয়ে অনেক সময় বলি। তো সো রিসার্চ বলছে আইকিউ খুব বেশি হলে 2 to 3% ডেভেলপ করা যায়। এটা আমার কথা না, রিসার্চ। কিন্তু ইকিউ, ইমোশনাল কোশেন্ট, আপ টু 85 to 89% অবধি চেঞ্জ করা যায়। মানে সে ফর এক্সাম্পল একজন কিচ্ছু পারে না, মানে ধরুন তার এবিলিটি লেভেল 0, বাট তার ইকিউ
এটাকে আমার ভাষায় আমি বলি, এটা এনএলপি বলে একটা টার্ম আছে, এনএলপি একটা কনসেপ্ট, নিউরো লিঙ্গুইস্টিক প্রসেস। এই কনসেপ্টের বেসিসে আমি যদি বলি যে তার যদি সেই ট্রিগারটাকে আইডেন্টিফাই করা যায়, বা তার সেই পিএমএফ, যেটা টেকনিক্যাল ওয়ার্ড, প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটাকে আমরা খুঁজে বার করে যদি টাচ করতে পারি, সেই যার কোনো এবিলিটি নেই সেই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস স্পিকার হতে পারে তার রেসপেক্টিভ ফিল্ডে। ধোনি একটা সময়, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি নিজে জানি বলে এটা বলছি, খুব ভালো যে ইংলিশ বলতো তা নয়, কিন্তু যখন ধোনিতে পরিণত হলো, ধোনির কথা সারা ভারতবর্ষ না সারা পৃথিবী ছড়িয়ে পড়লো, ধোনি মাইন্ডকে মেকআপ করলো যে আমি ইংলিশটাকেও ক্রিকেটের মতন করে শিখবো। এবং আজকের দিনে ধোনির যখন আমরা স্পিচ শুনি আমরা অবাক হয়ে যাই, এত সুন্দরভাবে ইংলিশ বলেন যে বাংলা, ইংরেজি, হিন্দি সব ল্যাঙ্গুয়েজগুলো যেন একই মনে হয়। তো সব কিছুই আমরা কীভাবে জিনিসগুলো পারসিভ করছি এবং তারপরে সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছি কীভাবে। আমরা ইন্ডিয়াতে আইকিউটাই বেশি জানি, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড আজকের বাচ্চারা, আজকের মানুষরা সবাই জানে যেটাকে বলা হয় ইকিউ, ইমোশনাল কোশেন্ট, বলা হয় এইচকিউ, হ্যাপিনেস কোশেন্ট, বলা হয় এসকিউ, স্পিরিচুয়াল কোশেন্ট। এগুলো একটা বিরাট বড় ভাস্ট চ্যাপ্টার, মানে একটা সমুদ্র এক একটা। আর এর ভেতরে ঢুকলে যেন মনে হয় যেন আরেকটু না ঢুকলে কিছুই বোঝা যাচ্ছে না। সে একজন বিখ্যাত মানুষের কথা আছে যে যত তুমি জানবে তত মনে হবে কিছুই জানো না। ডক্টর রিচার্ড ব্যান্ডলার, যিনি একজন ফেমাস মানুষ, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, যার ফর্মুলা, যার থিওরি, যার অ্যাপ্লিকেশন রোনালদো থেকে আরম্ভ করে মেসি থেকে আরম্ভ করে ইন এভরি স্পোর্টস ফিল্ড, ইভেন নিকোলা টেসলা অবধি সেই কনসেপ্টের কথা বলে গেছিলেন। তখন ডক্টর রিচার্ড ব্যান্ডলার ছিলেন না ঠিকই, কিন্তু ওনার ওই কনসেপ্টটাকে বলে গেছিলেন, যেটা স্টিভ জব অবধি এই কনসেপ্ট অ্যাপ্লাই করেছেন তার বিভিন্ন জায়গায়। কনসেপ্টটা কি? সেটা হচ্ছে এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। মানে এক কথায় বলতে গেলে আমাদের যে নিউরনসগুলো আছে প্রত্যেকটার একটা বয়সের সাথে সাথে হ্যাবিট ফ্রেম হয়। এই ফ্রেমিংটাকে আমরা যদি ট্রিগারে হাত দিতে পারি, ট্রিগার মানে বন্দুকের যেরকম ট্রিগার হয় সেরকম প্রত্যেকটা মানুষের একটা ট্রিগার থাকে, ইমোশনাল ট্রিগার। যদি রাইট ট্রিগারে রাইট মোমেন্টে টাচ করা যায় তাহলে সেই ফ্রেমটা রিফ্রেম হতে পারে। মানে একটা ক্যামেরাতে একজন ফটোগ্রাফার ছবি তুলছে, সেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, সেই একই জায়গায় দাঁড়িয়ে 1000 লোক ছবি তুলছে, কারোরটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে না। একই ক্যামেরার সেই ছোট্ট একটা হোল দিয়ে সে তাকিয়ে আছে একই দিকে, কেন হচ্ছে না? তার কারণ তিনি হয়তো ফ্রেম করতে পারছেন না, ফটোগ্রাফার তার এক্সপিরিয়েন্স দিয়ে ফ্রেম করছে। তো এটাই হলো ফ্রেম টু রিফ্রেম। ওখানে আমি এটাও শিখলাম প্যাটার্ন, উই অল হ্যাভ আওয়ার ওন প্যাটার্ন। কীভাবে প্যাটার্ন তৈরি হয়? আমাদের 5 সেন্সারি অর্গান থ্রু আউট দ্য ডে ইনফরমেশন কালেক্ট করছে, আর প্রত্যেকটা 5 সেন্সারি অর্গান কি আউটবাউন্ড, ইউনো দ্য মিন, আপনি বুঝতে পারছেন আউটবাউন্ড মানে এরা বাইরে থেকে ইনফরমেশন কালেক্ট করে ভেতরে দেয়। এবং যদি একটু সহজভাবে বলি, আমাদের প্রত্যেকেরই সেন্সারি অর্গানে একটা ফিল্টার লাগানো আছে। যেরকম ফিল্টার মানে অনেকটা এরকম, আমরা জানি বাবা আমার দিকে এগিয়ে আসছে মানে কি বলতে পারে। তো আমাদের প্রিঅকুপাইড মাইন্ড আছে যে আমার মা এখন আমাকে কি বলতে পারে, এখন 9টা বাজে মানে এখন খাওয়ার টাইম, মা কি বলতে পারে। বা সকালবেলা 5:30টার সময় হঠাৎ করে বাবার গলা শুনতে পাচ্ছি, মানে এরপরে বাবা কি বলতে পারে অলরেডি আমরা জানি। সো এইভাবে আমরা প্যাটার্ন করতে 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 কিছু কিছু ব্যাপারে আমরা ফিক্সড হয়ে যাই, এটা মানে এটা, ওটা মানে ওটা, মানে অনেকটা লজিক্যাল হয়ে যায়। এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, তার মানে কি এ ইজ ইকুয়াল টু সি হবে। কিন্তু সেইখানেই রিচার্ড ব্যান্ডলারের বক্তব্য, আপনিই পারেন নিজেকে রিপ্যাটার্ন করতে। মানে 2 আর 2 4 জায়গায় 2 আর 2 22, বা যেভাবে তুমি ভাবছিলে সেটাকে চেঞ্জ করে দেওয়া। যেরকম প্রেশার ওয়ার্ডটা সোকল সবাই ভাববে উফ যা প্রেশারে আছি। আমরা দিনে অনেক সময় বাংলায় কিন্তু অনেকে আমরা এই ওয়ার্ডটা বলছি, যা চাপে আছি আর বলিস না, চাপ খেতে খেতে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি, বলি তো আমরা অনেক সময় বিভিন্ন লাইফের বিভিন্ন ফেজে কিন্তু আমরা বলেছি। কিন্তু প্রেশারটাকে ওনার ভাষায় খুব সুন্দরভাবে রিচার্ড ব্যান্ডলার আমাদের শিখিয়েছেন যে প্রেশার ইজ এ প্রিভিলেজ, বিকজ ডায়মন্ড ক্রিয়েট ফ্রম প্রেশার। সো কয়লা আর ডায়মন্ডের কথা হচ্ছে। কয়লা বলছে তুমি কত ফেমাস, লোকে তোমায় হাতে পড়ে, গলায় পড়ে, সারা পৃথিবীতে তোমাকে ভ্যালু দেয়। সো ডায়মন্ড কয়লাকে বলছে যেখানে তুমি 100 বছর আছো সেখানে আমি 1000 বছর আছি, সো আমার ভ্যালু তো বাড়বেই। সো যেই জন্য বলা হয়, মানে ওনার কাছ থেকে শেখা, দের ইজ এ ম্যাজিক্যাল ওয়ার্ড কল চেঞ্জ ভার্সেস ট্রান্সফরমেশন। আমরা একটা সিনেমা দেখলাম, খুব ভালো লাগলো। ইভেন আমাদের পডকাস্ট দেখে অনেকেই খুব ইন্সপায়ার্ড হবে, হয়তো দেখা শেষ হওয়ার পরেই তারা নতুন করে আবার জার্নি স্টার্ট করবে। কিন্তু কতজন আমরা দেখি সেই স্টার্টটাকে ধরে রাখতে পারে? বিকজ কনসিস্টেন্সি একটা রিয়েল এক্সাম্পল দিলে সবাই হাসবে, সবাই যারা দেখবে, বা আমরাও নিজেদের লাইফে দেখেছি কতগুলো বই লাস্ট 2 বছরে আমরা কিনেছি, আর কতগুলো বইয়ের শেষ পাতা অবধি পৌঁছেছি একবারে।
রিসার্চ বলছে 10,000 লোকের মধ্যে একটি লোক পুরো বই 3 বার পড়ে। 10,000 লোকের মধ্যে একটি বই 2 বার পড়ে এরকম 1জন বা 2জন আছে, আর হাফ পড়ে এরকম 50% লোক আছে। প্রথম 10 পাতা পড়ে 85% লোক আছে, 3 পাতা পড়ে বাকি পার্সেন্টেজ। রিসার্চ করেই দেখে নাও। তুমি আমি যদি আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এরকম ইভেন আমাদের যারা যারা শুনবেন তারাও বলবেন, আরে হ্যাঁ আমি তো কালকেই একটা বই কিনেছিলাম, তার আগে 4খানা বই কিনেছি, বইয়ের 2 পাতা উল্টে ভেবেছি এটা থেকে এটা কিনব। ইনফ্যাক্ট এখন আরও রিলেট করতে পারবে, কারণ পডকাস্ট যখন রিলিজ হবে তখন একটা বঙ্গজুড়ে বই মেলার মহল চলছে। এক্স্যাক্টলি, সবাই বই কিনে কিনে বাড়ি আনছে। এক্স্যাক্টলি, এবং আর অধিকাংশই ফেসবুক বা ইনস্টাতে ছবি দিচ্ছে। রাইট রাইট রাইট। সো এই বই কেনা আর বই পড়া আর পড়ে সেটা অ্যাপ্লাই করা, এখানেই তো সেগ্রিগেট হয়ে যাবে যে আলটিমেট ওপরের দিকে কে থাকবে, আর আই এম সরি টু সে যারা ওপরের দিকে তাকাবে কিন্তু ওপরটাকে ছুতে পারবে না। সো ওনারই ছোটো ছোটো ওয়ার্ডকে রিপ্লেস ম্যাজিক্যাল ওয়ার্ড রিফ্রেম করা, রিকানেক্ট করা। সো আমি নতুন করে ওনার কাছে শিখলাম হিপনোসিস মানে মানুষকে সম্মোহন করা। তো এটা কিন্তু একটা বিরাট বড় আর্ট, এবং রিচার্ড ব্যান্ডলার অ্যান্ড পল ম্যাকেনা ওয়ার্ল্ড ফেমাস এরা যে কোনো মানুষকে এই যে এরকম করে হিপনোসিস করে দেয়। ইভেন আমি বলবো না যে আমি ওটা একদম এক্স্যাক্টলি মুখস্থর মতন করেছি, বাট আমার অলরেডি আমার এই 15 বছরের জীবনে কম করে হলেও 20 লক্ষ মানুষকে আমি কাঁদিয়েছি। ইনস্ট্যান্ট, মানে কষ্ট দেওয়ার কান্না না, তার মনের ব্যথাটাকে বার করে আনা। যেরকমভাবে অল ডিউ রেসপেক্ট ডক্টর দেবী শেঠি অপারেশন করে হার্টের ভেতরে সেই ব্লকেজগুলো খুলে দেয়। সো আমার কাজটাও অনেকটা ওই রকম, যে মানুষের মনের ভেতরে যে ব্লকেজ থাকে, সো আমি কথা বলে বলে মিউজিক চালিয়ে তার সাথে এমনভাবে রিকানেক্ট করব, সে নিজে জানতেই পারবে না যে আমি তার মনের মধ্যে ঢুকে গেছি, ইন এ পজিটিভ ওয়ে, নট ইন নেগেটিভ ওয়ে। এবং সেই তার মনের ব্রেনকে একটা লেভেলে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় আলফা লেভেল ফ্রিকোয়েন্সি। আমাদের ব্রেন থেকে যখন আমরা খুব অ্যাক্টিভেট থাকি, আমরা খুব কনসিয়াসলি গাড়ি চালাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি, আমাদের বিটা ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভেট থাকে। বিটা ফ্রিকোয়েন্সির সাইনটা কীরকম হয়, এরকম অনেকগুলো দাগ পর টানলে যেরকম হয়, অনেকে হার্ট বিট যেরকম হয় না, ইসিজি, এখান থেকে ইজি হয়। তো সেই দাগগুলো এরকম হয়। যখন আমরা ঘুমাতে যাই, ঘুমানোর ফার্স্ট স্টেজটা হচ্ছে আলফা লেভেল। যখন আমাদের স্বপ্নটা আসে, আমরা বলি না তন্দ্রা এসছে, আমরা বলি না স্বপ্ন এসছিল। তো স্বপ্নটা হচ্ছে, এটাকে ইংলিশে স্বপ্নের ভাষায় বলা হয় র্যাপিড আই মুভমেন্ট। ঘুমের ফার্স্ট স্টেজ হচ্ছে REM, র্যাপিড আই মুভমেন্ট, মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ঘুমটা আসে। তো যখন আমাদের স্টার্টিংয়ে ঘুমটা আসে তখন আমরা স্বপ্ন দেখতে থাকি, এবং ধীরে 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 যখন আমরা ডিপ স্লিপে যাই তখন আলফা থেকে থিটা লেভেলে যায়। থিটা লেভেলের ফ্রিকোয়েন্সিটা আরও স্লো, তখন হার্টবিট স্লো হয়ে যায়। যেরকম আজকাল আমরা সবাই স্মার্ট ঘড়ি ইউজ করি, তুমি দেখবে স্মার্ট ঘড়িতে সকালবেলা উঠে তোমার সাউন্ড স্লিপ কতক্ষণ হয়েছে স্ট্রেস ফ্রি দেখা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা, টোটাল হয়তো শুয়ে আছো তুমি 8 ঘন্টা। হ্যাঁ, আমি মাপি এক্স্যাক্টলি। এবং দেখবে ওখানে হার্টবিট, ওই যেখানে দেখবে একদম সাউন্ড স্লিপ আছে, হার্টবিট 54, 49 অবধি চলে গেছে। ওইটা মানে হচ্ছে তখন তোমার ব্রেন থেকে নর্মাল রেটের থেকে অ্যাভারেজ অনেক কমে যায়। হ্যাঁ, রাইট। তখন দেখা যাচ্ছে থিটা ফ্রিকোয়েন্সি। আরও ফ্রিকোয়েন্সি আছে যেগুলো গামা, সেগুলো একদম ডিপ স্লিপ, মানে যেখানে অ্যাকচুয়ালি তোমার ব্রেনটা খালি এরকম করছে, হার্টটা খালি এরকম করছে, পুরো বডি সত্যিকারের ঘুমাচ্ছে। যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন, যারা প্রচণ্ড পেইনফুল বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা ঘুমালেই দেখা যাচ্ছে ঘুম আসছে না। আমার কাছে একটু আগেই, মানে এই স্টুডিওতে ঢোকার একটা ফোন আসলো, সে লাস্ট 12 দিন নাকি রাত্রিবেলা শুয়েছে কিন্তু ঘুম আসেনি। মানে তারা থিটা আর গামাটায় যেতেই পারছে না, বিকজ তার ব্রেন এমনভাবে অকুপাইড হয়ে আছে, এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে, সবসময় অ্যাক্টিভেট। আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, রাত্রিবেলা ঘুম আসে না, এবং প্রত্যেকের স্লিপ ডিসঅর্ডার হয়েছে। তার পিছনে উইথ অল ডিউ রেসপেক্ট সবাই কি বলে, ঘুম আসছে না তাই মোবাইল দেখছি, কিন্তু মোবাইল দেখছে বলেই তো ঘুম আসছে না। এটাই ভুলে যায় যে মোবাইল দিকে যখন আমরা তাকাই, ওই আইবলগুলো ক্যামেরার ইয়ের মতন এরকম হতে থাকে। তো আইবল এত বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কিছুতেই আইবলটা স্লো হয় না, এবং আইবলটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য ঘুম আসে না। তো এই সাবজেক্টটা অনেক বড়, আমি আমার সাবজেক্টের মধ্যে ঢুকি। তো আমি আলফা লেভেলে নিয়ে যাই মানুষকে। আমি প্র্যাকটিস করে, এটা আমি বলছি না পুরোটা শিখেছি, বাট এটাই আমার বলতে পারো তুমি অনেক দিনের প্র্যাকটিসের ফল, বলবো না, প্র্যাকটিস করে যাচ্ছি এখনও। সো আমি 15 মিনিট কথা বলতে বলতে আমি ওরকম বিভিন্ন ধরনের সিচুয়েশনস বলি, এবং রিলেট করতে বলি, এবং বলি লেটস এনজয় দ্য জার্নি বলে আমি টাইম মেশিন বলে একটা কনসেপ্ট আছে, আমি সেটা মানুষের মনের মধ্যে দেখাই। মানে ব্যাপারটা এরকম, আমি আপনাকে বলবো মিউজিক চালাবো, এবং আপনি চোখ বন্ধ করবেন,
যেই চোখ বন্ধ করবেন আপনি দেখবেন টাইম ট্রাভেল করছেন। টাইম ট্রাভেল মানে আপনি বসে আছেন আজকে, যেন একটা মুভির মতন দেখছেন ছোটোবেলা, মাকে দেখছেন, স্কুলকে দেখছেন, এবং লাইন বাই লাইন আপনি সেই ঘটনাগুলো দেখছেন যেটা হয়তো লাস্ট 10 বছরে একবার আপনার মনে পড়েনি। এবং যখনই আপনি আপনার সেই ছোটোবেলার ঘটনাগুলোর সাথে রিকানেক্ট করবেন এবং দেখবেন আপনার এই বড় হওয়ার পিছনে সবথেকে বেশি যদি কেউ স্যাক্রিফাইস করে থাকে আনকন্ডিশনালি, সেটা হলো আপনার মা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বাবা। অনেক বাড়িতে দাদু ঠাকুমাও আছে। দিস ইজ কল আনকন্ডিশনাল করা, যেন কোনো রিটার্ন না পাওয়ার জন্য করা, কোনোদিনও কিছু পাবে সেই আশা নিয়ে করা না, খালি দিয়েই গেছে। এবং ওই ঘটনাগুলো যখন আপনি দেখতে পাবেন তখন আপনি ইমোশনালি ঠিক থাকতে পারবেন না, আননোয়িংলি আপনার চোখ দিয়ে জল আসবে। তো আমার কাজ হচ্ছে সেই রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের একটা খুব সুন্দর ঘটনা আছে। একবার বিবেকানন্দ ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, তো রামকৃষ্ণদেবের কাছে কিছু শিষ্য এসে বলেছে যে আপনি খুব সেলফিশ, আপনি খুব স্বার্থপর। তো রামকৃষ্ণদেব সেই যে ভাষায় কথা বলতেন উনি বলছেন, কেন, আমি কি করলাম? বলে, কেন, আপনি নরেনকে বিবেকানন্দ বাড়ি দিয়েছেন স্পেশাল ট্রেনিং দিয়ে, আমাদের তো দেননি। তো যতবারই উনি বোঝাতে চাইছেন আমি কাউকে স্পেশাল ট্রেনিং দিই, সবাইকেই একই জিনিস দিয়েছি। ও নিয়েছে, বলছে না না, হতে পারে না। তখন রামকৃষ্ণদেব বুঝতে পারলেন, ঠিক আছে, তাই যদি হয় আজকে সন্ধ্যেবেলা তোমরা সবাই এসো সন্ধ্যা আরতির পর। তো যথারীতি রামকৃষ্ণদেব বলছে, দেখছে ঘরের বাইরে 2 জনের জায়গায় 15 জন হাজির। কেন 2 জন, আরও 15 জনকে খবর দিয়েছে আজকে স্পেশাল ট্রেনিং হবে। তো রামকৃষ্ণদেব সবার হাতে একটা কৌটো থেকে একটু ধুলো দিয়েছে, ডাস্ট। কিন্তু সবাই বুঝতে পারছেন এটা নিয়ে কী করবো, খাবো না মাথায় টিকা দেবো। তো রামকৃষ্ণদেব বললো যে এটা খেতেও হবে না, টিকাও দিতে হবে না, এর মধ্যে বালি আর চিনি গুঁড়ো করা আছে, আলাদা কর দেখি। তো সবাই হাসছে আর বলছে এটা কখনো করা যায়? রামকৃষ্ণদেব বলে, হ্যাঁ। বলে, করে দেখান। যে সব থেকে বেশি একটু ঝগড়া করছিলেন রামকৃষ্ণদেবের সাথে, তো রামকৃষ্ণদেব ওখান থেকে কিছুটা বালি চিনি ওই গুঁড়ো নিয়ে পিঁপড়ে যাচ্ছিল অনেকগুলো, তাদের গায়ে দিয়ে দিল। তো অটোমেটিক্যালি পিঁপড়েগুলো কী করলো, চিনিটাকে খেয়ে বার করে নিল, বালিটা পড়ে থাকলো। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছে, নরেনের ওই পিঁপড়েটা জেগে গেছে, যেদিন তোর পিঁপড়ে জাগবে সেদিন তুইও নরেনের মতন বিবেকানন্দ হবি। তো আমি মানে আমার যে কাজটা অনেকটা ওই রকমই মানুষের মনের মধ্যে ঢুকে আনকনশিয়াস মাইন্ড ট্যাপিং বলা হয়, যে যখন আমরা কাউকে চোখ বন্ধ করাই তখন সে ভাবে না, আমি তাকে ভাবাই, সেটাই ভাবাই যেটা ভাবলে সে তার ওই নেগেটিভ ট্রান্সফরমেশন থেকে বেরিয়ে আসে। সেই চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন একটু আগে বলছিলাম, আমরা সিনেমা দেখলাম, খুব মোটিভেটেড হলাম, তারপরে 2 দিন বাদে আবার আগের জায়গায় ফিরে আসলাম। সকালে উঠবো, এক্সারসাইজ করব, স্পাইনাল কর্ড সোজা করব, বিকজ স্পাইনাল কর্ড সোজা করলে ব্রেন বেশি অ্যাক্টিভেট হয়। কিন্তু 2 দিন তারপরে আবার আমরা বিছানায় শুয়ে আছি, ছুটির দিন বেশি করে ঘুমাচ্ছি। বাচ্চাদের মধ্যে যেটা দেখা যায়, স্কুলের দিন রোজ 6টায় উঠছে, যেদিনই ছুটি 8টায়। বাবা মা বলছে একটা দিন একটু আধ ঘন্টা শুক না, কিন্তু এই একটা দিনের ম্যাড হ্যাবিট অ্যাকচুয়ালি লাইফের ব্যাড হ্যাবিটে কনভার্ট হয়ে যায়। বিকজ পজিটিভ থিং মে নট ওয়ার্ক, নেগেটিভ থিং অলওয়েজ ওয়ার্ক, এটাই নেগেটিভের পাওয়ার। তো আমার কাজ হচ্ছে একটা কয়লাকে যে হিরে হয়, কেন হয়? প্রেশার অ্যান্ড টাইম। ক্যাটারপিলার বাটারফ্লাই হয়, বাটারফ্লাই কিন্তু আর ক্যাটারপিলার হতে পারবে না, এটাকে ট্রান্সফরমেশন বলে। একটা বালি যদি ঝিনুকের মধ্যে ঢুকে যায় সেটা কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। মুক্ত কিন্তু আর বালি হতে পারবে না। সো চেঞ্জ মানে কি, ফর দ্যাট টাইম বিং, এটাকে বলে রিভার্সেবল। বাট ট্রান্সফরমেশন কি, ইরিভার্সেবল, একবার চেঞ্জ হয়ে গেলে আর ফেরত আসতে পারে না। সো আমি বলছি না এখন আমি মাস্টার, বাট এই ফিল্ডটা নিয়ে আমার কাজ। আমি যে কোনো মানুষের যে কোনো প্রবলেম যখন এসে বলে, সেটা যদি বিরাট বড় ফিজিক্যাল ডিসঅর্ডার হয় সেটা আলাদা, বাট সাইকোলজিক্যালির সাথে রিলেটেড যদি হয়, উইদাউট মেডিসিন, উইথ অনলি মিউজিক অ্যান্ড থ্রু মাই ওয়ার্ড, আমি সেই তার ট্রিগারটাকে খুঁজি। ট্রিগার মানে সেই PMF, প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর, এবং ঠিক ওই জায়গাটার ওপর আমার ওই কথা সুতো দিয়ে একটা অপারেশনের মতন সাইকোলজিক্যাল অপারেশন হয়। এবং এটা করতে 15 সেকেন্ডও লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে, এটা ডিপেন্ড করে সেই মানুষটা আমাকে কতটা কোঅপারেট করছে। অ্যান্ড ইজিলি অনেকের নেশা ছেড়ে গেছে এটার জন্য, সিগারেট খেত, অনেকে মদ খেত, অনেকের আরও অনেক ধরনের নেশা হয়, অনেকের ফোবিয়া আছে, আরশোলা, টিকটিকি, অনেকের আছে ছোটোবেলার কোনো একটা ঘটনা তার সাথে ঘটেছে, সে কিছুতেই ভুলতে পারছে না। যেরকম পরশুদিন আমার চেম্বারে একটি মেয়ে এসছে, যে জন্মের পর থেকে এখন তার 23 বছর, বা 7 বার তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, সেক্সুয়ালি অ্যাসাল্ট করা হয়েছে। সে কোনো ছেলেকে দেখলেই, কোনো ছেলে টাচ করলেই, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, কেউ টাচ করলেই তার মনে হচ্ছে এও যদি আমাকে করে, ফোবিয়া, সে বাড়ি থেকে বেরোতে পারে না। বাট আমার কাছে আসার পর আমি যখন বুঝতে পারি তার কোথায় মানে সেই ডটটা রয়েছে, অ্যাকচুয়ালি মজাটা কি হয়, এই পদ্ধতিটাকে একটু এক্সারসাইজ না করলে বোঝাতে পারবো না। মজাটা যেটা হয়, আমাদের যে মেমোরিজটা আছে, কিছু মেমোরিজকে
মনে রেখে দিই। জন্ম থেকে আজ অবধি আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনা কিন্তু ব্রেন কী করে রেখেছে, স্ন্যাপশট করে রেখেছে। ব্রেনের মধ্যে পুরোটা আছে কিন্তু মেমোরিতে, কিন্তু আমরা রিকালেক্ট করতে পারি না, বিকজ প্রত্যেকটা সময় আমাদের 5 সেন্সারি অর্গান একই পয়েন্ট একইভাবে ভাবে না। কিন্তু যে মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না, সেই মুহূর্তে আমাদের 5 সেন্সারি অর্গান অনেক বেশি জুম হয়, লেজার বিম হয়, সেই জন্য মনে থাকে। যেরকম মাধ্যমিকের রেজাল্ট হাতে নিয়ে কী ঘটনা ঘটেছিল, বা প্রথম হয়তো আমি কলেজে গেছিলাম, সেদিন কেউ আমাকে কিছু বলেছিল, বা আমি প্রথম হয়তো চাকরিতে জয়েন করার জন্য গেছিলাম, সেদিন কিছু বলেছিল। এগুলো ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তো সায়েন্স বলছে ওই 5 সেন্সারি অর্গান ওই মোমেন্টটাকে ওই স্ন্যাপশট করে ব্রেনের মধ্যে স্টোর করে রেখেছে। এবার প্রশ্নটা হচ্ছে, এটার কিছুই না, এটা হচ্ছে ওই টাইমের সাথে আমাদের অ্যাঙ্কারিং। আমি বহু মহিলাকে বলতে শুনেছি, আমি কিছুতেই ভুলতে পারবো না আমার শাশুড়ি আমাকে কী অত্যাচারই না করেছে, আমি জীবনে ভুলবো না। এবার একদিকে তিনি বেরোতে চাইছেন, কিন্তু মনে মনে কী বলছেন, আমি জীবনে ভুলবো না। মানে ওই মেমোরিটাকে বারবার, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমি বহু বাঙালিদের দেখেছি, আই এম সরি, মাইন্ড করবেন না, বাংলায় বলছি তো তাই বাঙালিদের বললাম, বিদেশিদের মধ্যেও দেখেছি, ভাল লাগছে না, দূর ভাল লাগছে না, দূর ভাল লাগছে না। মানে দিনে সে 32 বার এই কথাটা বলে, নয় 32,000 বার বলে, প্রত্যেকটা লাইনে ভাল লাগছে না। এবং প্রচুর মানুষ বলে এটা, এবং আননোয়িংলি বলছে। এটাতে এই যে ভাল লাগছে না, বডির কাছে মেসেজটা তো ভালো যাচ্ছে না, বডি তো এটাকে ক্যাপচার করছে, ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না, বডি সেইভাবে তার মেকানিজমটা তৈরি করছে, তখন নেগেটিভভাবে আমি নিজেকে ইনফ্লুয়েন্স করছি। সো হিপনোসিস পারে এগুলো থেকে বার করে আনতে, তো সেটা আমি শিখি। এবং তারপরে যখন আমি ইন্ডিয়ান টিমের সাথে কাজ শুরু করি, মজাটা তখন হয়, অনেক স্কুল কলেজ, ইভেন IIT খড়গপুর, IIT কানপুর থেকে আমার কাছে ফোন আসে প্রফেসরদের, যে মৃণাল, ওয়াই ডোন্ট ইউ কাম টু আস অলসো, তুমি আমাদেরকেও মেন্টাল টাফনেস গাইড করো। সো একদিকে প্রফেসরদের সাথে কথা বলা, একদিকে বাচ্চাদের সাথে কথা বলা। আমি কলকাতার বা বেঙ্গলের, বাংলাদেশেরও প্রচুর স্কুলে গেছি, যেখানে আমার কাজ দুটো থাকে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট বা টিচারদেরকে মাইন্ড প্রোগ্রামিং করানো, এবং স্টুডেন্টদের মাইন্ড প্রোগ্রামিং করানো, যাতে টিচাররা স্টুডেন্টদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে। এবং ম্যাক্সিমাম স্কুল আজকের ডেটে যেটা চাইছে, সেটা হচ্ছে বাবা মাদের মেন্টরশিপ ক্লাস। কেননা আমরা জানি আজকের দিনের বাচ্চারা খুব সাফার করছে ডিউ টু অ্যাটমসফিয়ার, ডিউ টু সিচুয়েশন, ডিউ টু ডিস্ট্রাকশন। সেখানে বাবা মাদের একটু কিন্তু ট্রেন্ড হলে আমার মনে হয় ভালো হয়। আমি মানছি আজ থেকে 80 বছর আগে বাবা মাদের কোনো ট্রেনিংয়ের দরকার ছিল না, কিন্তু এখন যে ডিস্ট্র্যাকশন, সেখানে বাবা মাও যদি একটু এই সাইকোলজি এডুকেশন বা বাচ্চাদের কীভাবে হ্যান্ডেল করবে, সেটা যদি আমার মনে হয় একটু অ্যাওয়ারনেস, বড় বড় স্কুল কলেজে নিজে থেকেই অ্যাওয়ারনেসটা আসে। বাট আমার খুব দুঃখ লাগে যখন কোনো কলেজে যাই, স্কুলে যাই ক্লাস করাতে, দেখা যাচ্ছে স্টুডেন্টরা মানে ফেটে পড়ছে এই ধরনের ক্লাস নিতে, কিন্তু বাবা মাদের অ্যাটেন্ডেন্স লেস দ্যান 10%। তাদের অনেকেরই ধারণা আই নো এভরিথিং, আমি স্কুলে পাঠিয়েছি বাচ্চাকে এডুকেট করার জন্য, আমাকে কেন এডুকেট করবেন। তো এই ইগোটা মনে হয় বাবা মারাও যদি একটু ফ্লেক্সিবল হয়, তাহলে আজকের দিনের বাচ্চারাও উপকার পায়। যেরকম আমি যদি দেখাই, এগুলো হচ্ছে এক একটা জিনিস যেটা দেখালে খুব ইজিলি মানুষ কানেক্ট করতে পারে। এই বলটার শেপ বা সাইজ আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এটাকে ড্রপ খাওয়ালে কী হতে পারে, বলটা আমার ঘুরে হাতেই চলে আসবে, বিকজ বলটা গোল। আর এই বলটা দেখেই বোঝা যাচ্ছে শেপটা কীরকম। মানে যদি ব্যাপারটা এরকম হয়, লাইফকে যদি আমি ডেফিনেশন দিই, এই বলটাকে প্রেডিক্টেবল বল বলা যেতে পারে। এই বলটাকে তাহলে কি বলা হবে? আনপ্রেডিক্টেবল। এবার যদি আমি লাইফ নিয়ে প্রশ্ন করি তোমাকে, লাইফ কি তাহলে এই বলটার মতন না এই বলটার মতন? এই বলটার মতন আনপ্রেডিক্টেবল। বাট আমরা রিয়েল লাইফে প্রত্যেক দিন কী ভাবছি, সব কিছুই যেন আমি যেরকম ভাবছি সেরকমই যেন হয়, তবেই সেটা লাইফ। বা আমি যা চাই তাই হবে, আমি যা চাই সেটাই হবে তার লাইফ, কিন্তু সেটা 99.99% ক্ষেত্রে হয় না। তার কারণ একদিকে আমি বলছি লাইফ আনপ্রেডিক্টেবল, আরেকদিকে আমি চাইছি লাইফ প্রেডিক্টেবল, কী করে হবে? তো সেইখানেই টুইস্ট। ধোনি যখন ফেমাস হয়নি, সাধারণ একজন প্লেয়ার, ধোনির কোচ এই বলটা দিয়ে ধোনিকে 500 টাইম প্র্যাকটিস করাতো। এই বলটাকে বলা হয় রিফ্লেক্স বল। আজকে আমি ইন্ডিয়ান স্পোর্টস যে টিমগুলো আছে, আমি 12টা টিমের সাথে অলরেডি 15 বছর ধরে কাজ করছি। ন্যাশনাল টিমেই মেইনলি কাজ করি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক, এই ধরনের ফিল্ডে আমি যাই এবং প্লেয়ারদের সাথে মাঠে দাঁড়াই, ইন্ডিয়ার ফ্ল্যাগ ওঠে, ন্যাশনাল অ্যান্থম বাজে, মানে ওই ফিলিংস। সো ইন্ডিয়ান হকি টিমের গোলকিপারও এই বলটায় প্র্যাকটিস করে 1000 বার, উইকলি 1000 টাইমস ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। মানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন তুমি বেশি যদি ফেস না করো, তাহলে রিয়েল সিচুয়েশনকে তুমি প্রেডিক্টেবল বানাতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ফর্মুলার মতন স্পোর্টসে। তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিসে এমন এমন সিচুয়েশন দেওয়া হবে যেটা তুমি আগে কখনো ফেস করোনি।
ভালো নাম্বার কে পায়? ইউপিএসসিতে একবারে কারা চান্স পায়? যারা ওই ইউপিএসসির পরীক্ষাটা ঘরে অন্তত 50 বার দিয়েছে। রাইট অর রং? ম্যাচের দিন 100তে 100 কারা করে? যারা প্র্যাকটিসে রোজ 100 করছে। তুমি প্র্যাকটিসে 0 করে ম্যাচে তো এক্সপেক্ট করতে পারো না যে হঠাৎ করে তুমি 100 পড়বে। হতেই পারে না। এটা কখনো হতে পারে? অঙ্কের রোজ আমি 10-এর 100তে 9 পাচ্ছি, আর পরীক্ষার দিন আমি হঠাৎ করে 100 পাচ্ছি না 2K, এটা তো সম্ভব না। তার মানে আমি যদি রোজ 80-90 প্র্যাকটিস করে 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 ওই লেভেলে আমি নিজেকে তুলে নিতে পারি, তাহলে রিয়েল পরীক্ষার সময় আমার প্রবাবিলিটি থাকবে আমার ভালো রেজাল্ট করা। মানে আনপ্রেডিক্টেবল ফেস করার মেন্টালিটি তৈরি করাটা খুব দরকার। আজকের দিনে বিভিন্ন স্কুলে আমাকে বলে ইউ আর এ স্টোরি টেলার, ইউ আর এ ম্যাজিক পারসন। অনেকে আমাকে নামই দিয়ে দিয়েছে ম্যাজিক মৃণাল। অনেক স্টুডেন্টরা আমাকে বলে ম্যাজিক স্যার। আমি তাদের মোবাইলে দেখি নাম লিখে রেখেছে ম্যাজিক। বললাম কেন রে আমার নাম ম্যাজিক লিখেছিস? বললো স্যার আপনার কথাগুলোই তো ম্যাজিকের মতন কাজ করে, এবং আপনার কাছে আসি এক মাইন্ডসেট, আপনি পুরো মাইন্ডসেটটাকে উল্টো করে ঘুরিয়ে দেন। আমি তাদের সাথে এগ্রি করছি। সো এটা আমার পাওয়া বলতে পারেন আমার স্টুডেন্টদের কাছ থেকে। তার কারণ আমি আমার লাইফ থেকে যেটা শিখেছি আমি সেটা ম্যাক্সিমাম শেয়ার করি। আমি বই পড়ে যত না কেমব্রিজ থেকে শিখেছি, আমি মানুষ হ্যান্ডেল করে আজকের দিনে তার থেকে অনেক বেশি শিখেছি। এবং বিভিন্ন জায়গায় আমাকে বলে স্টোরি বলুন। একটু আগে আমরা আলোচনা করছিলাম না সাপ আর ব্যাঙ খাওয়ার কথা, একটু আগেই হচ্ছিল না? তো আমার হঠাৎ করে মনের মধ্যে আসলো সাপ ব্যাঙের একটা গল্প, এবং সো ইন্টারেস্টিং গল্প, আমরা রিলেটও করতে পারবো লাইফের সাথে। তো গল্পটা অনেকটা এরকম। তার আগে একটু বলে নিই, আমার কাছে কম করে হলো 50,000 স্টোরি এখানে আছে। মানে একটা ঘটনার এগেনস্টে আমি কিন্তু 10টা থেকে 12টা স্টোরি বলতে পারি। মানে তুমি হয়তো বললে আচ্ছা একজন না তার হঠাৎ করে পা কেটে গেছে, তুমি এটার উপর স্টোরি বলো তো। তো ইনস্ট্যান্ট আমার স্টোরি মানে বলতে পারো এটা করে 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 হয়েছে আর কি। তো আমি সাপ ব্যাঙের গল্পটাকে বলে নিই। গল্পটা অনেকটা এরকম যে একটা জঙ্গল, সেখানে সাপও রয়েছে আবার ব্যাঙও রয়েছে, এবং সব পশু পাখিরাও রয়েছে। তো সাপ আর ব্যাঙ দেখা যাচ্ছে ওই জঙ্গলে দুজনেই ঈশ্বরের ওপর প্রচণ্ড বিশ্বাস। রোজ সাপ সকালবেলা উঠে প্রে করে, ব্যাঙও প্রে করে। তো যথারীতি একটা দিনের ঘটনা, ব্যাঙ সকালে উঠে প্রে করছে, ঈশ্বর তুমি এত করুণাময়, আজকে আমার জন্মদিন, আমার বাচ্চাদের জন্য আমি এক্সট্রা খাবার নিয়ে আসতে চাই, তোমার কাছে প্রার্থনা করি আজকের দিনটা আমায় শুভ করো। সেম জঙ্গলে আরেক প্রান্তে এক বিরাট বড় সাপ, সে প্রায় 7-8 দিন কোনো খাবার পায়নি। তো তার প্রশ্ন ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি তো করুণাময়, আজকে আমি আশা করব আমি 7 দিন খাইনি, আজকে অন্তত খাবার দাও যাতে আমি মুক্তি পাই, বেঁচে যেতে পারি। ঈশ্বরের কাছে দুজনেই কি সেম, সমান। সো ঈশ্বরের ভাষায় ঈশ্বর দুজনকেই কি দিল? তথাস্তু। তো যথারীতি দেখা যাচ্ছে ব্যাঙটা সারা দিন ধরে প্রচুর খাবার খেয়ে, কোলা ব্যাঙ গলার মধ্যে কিছুটা খাবার বাঁচিয়ে বাড়ি ফিরছে থপথপ করে। আর ঠিক সন্ধেবেলায় ওই সাপটা বসে আছে খাবারের জন্য। হঠাৎ করে সাপ দেখতে পাচ্ছে তার সামনে এত বড় ওই ব্যাঙটা যেন জাম্প করবে। সাপ কিচ্ছু না ভেবে এইভাবে ব্যাঙটাকে ক্যাপচার করেছে। ইমিডিয়েটলি দুজনের প্রার্থনা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপ আকাশের দিকে তাকিয়ে বলছে, ঈশ্বর আমি জানতাম তুমি আমাকে করুণা করবে, একটাই অনুরোধ তোমার কাছে। সাপ তো চিবিয়ে খায় না, গিলে খায়। তো সাপ মানে প্রার্থনাটা এরকম, আমি খাবারটা ধরেছি কিন্তু ঠিক ভালো করে ধরতে পারিনি যাতে আমি গিলতে পারি, তুমি আমাকে আরেকবার সুযোগ দাও যাতে আমি গিলে খেতে পারি। সেম টাইমে ব্যাঙটা প্রার্থনা করছে, ঈশ্বর আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তার কারণ তুমি পরীক্ষা না নিয়ে কাউকে জীবনের আসল উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করো না, তুমি আমাকে সুযোগ করে দাও যাতে আমি বাঁচতে পারি। এবার ঈশ্বরের কাছে আবার সেই দুজনেই কি সেম। ঈশ্বর ওই সময় দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর মেঘ ডাকছে, এবং বিদ্যুতের ঝলকানিতে সাপটা শুনতে পেল ধরে আছিস ধরে থাক, মানে ঠিক যেরকম ধরে আছিস ওই রকমই ধরে থাক। আর সেম টাইমে ব্যাঙটা শুনতে পেল পড়ে আছিস পড়ে থাক। ব্যাঙ বুঝে গেল আমি নড়াচড়া করলেই বিপদ, তো ব্যাঙ ওই মরার মতন দম আটকে পড়ে থাকলো। আর সাপটাও শুনতে পেয়েছে ধরে আছিস ধরে থাক, যথারীতি ধরে আছে। বেশ কিছুক্ষণ চলার পর যখন প্রায় ভোর, সাপটা দেখছে প্রায় সারা রাত কোনো মুভমেন্ট নেই। তো সেক্ষেত্রে এটাই রাইট টাইম খেয়ে নেওয়ার। যেই না মুখ খুলে ধরতে গেছে, যথারীতি ব্যাঙটা জাম্প করেছে। এবার দুজনের প্রার্থনা আবার পাল্টে যাচ্ছে। ব্যাঙ বলছে, আমি জানতাম ঈশ্বর তুমি আমার পরীক্ষা নেবে এবং আমাকে তুমি জিততে সাহায্য করবে, অশেষ ধন্যবাদ। সেম টাইমে সাপটা বলছে, ঈশ্বর এ তোমার কি পরীক্ষা, তুমি মুখে খাবারটা দিয়েও নিয়ে নিলে। ঈশ্বর দুজনকেই মেসেজ দিচ্ছে, সাপ শুনতে পাচ্ছে যে তোমাকে কি বলেছিলাম, ধরে আছিস ধরে থাক, তুমি নিজের বুদ্ধি লাগিয়েছো, তুমি আমার কথা শোনোনি, তোমার কর্মের ফল তোমাকেই পেতে হবে।
আর সেম টাইমে ব্যাংকটা শুনতে পাচ্ছে যে আমি কিছুই করিনি, তুমি তোমার কর্মের ফল পেয়েছো, তার কারণ আমি তোমায় বলেছিলাম পড়ে আছিস পড়ে থাক, এবং তুমি ছিলে বলে তুমি মুক্তি পেয়েছো। সো আমরা আমাদের জীবন দিয়েও যদি এটা একটু রিলেট করে দেখি, আমরা অনেক সময় কিন্তু সাপের রোল প্লে করি, করে যাচ্ছি, হঠাৎ করে মনে মনে ভাবলাম আর একবার দেখবো, যদি না হয় তাহলে ছেড়ে দেবো। বহু মানুষ আছে লাস্ট মোমেন্টে গিয়ে আর হয়তো আর একবার ট্রাই করলে তার লাইফের ক্র্যাক করতো বা অ্যাচিভ করতো, সে হয়তো ট্রাই করেনি। আর বহু মানুষ ব্যাঙের মতন শেষ দেখে ছাড়বো, যা হয় হবে, এবং শেষ দেখার জন্য হেঁটেছে। সো আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও সাপ ব্যাংকটাকে রিলেট করতে পারি। এরকম অনেক গল্প আছে যেগুলো হয়তো স্টেপ বাই স্টেপ আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আমার কথাগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে চায়। যেরকম আমি আজকের দিনে ম্যারেজ কাউন্সেলিং থেকে আরম্ভ করে, স্টুডেন্টদের মোটিভেশন থেকে আরম্ভ করে, কর্পোরেট কাউন্সেলিং বা নিশ্চয়ই তুমি জানবে বিজনেস কোচিং, যে আজকের দিনে সবাই এন্টারপ্রেনার হতে চাইছেন এবং এন্টারপ্রেনার হওয়ার কিছু কিছু বেসিক রুলস আছে। বাট আমি মেইনলি যেগুলো শেখাই সেগুলো এক্সপিরিয়েন্স লার্নিং, মানে আমার রিয়েলিটি লার্নিং। যেরকম ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন জায়গায় পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স করে, এবং যেখানে প্রথমেই শেখানো হয় উই উইল বিল্ড ইউর ইন্টারপার্সোনাল স্কিল, যেটা ফেমাস ওয়ার্ড ইন্টারপার্সোনাল। বাট খুব কম মানুষই ইন্টারপার্সোনালের প্যারালাল আরেকটা ওয়ার্ড আছে যেটা নিয়ে সময় দেয়, সেটা কি ইন্ট্রাপার্সোনাল স্কিল। এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি একটা সাইকোলজির গেম খেলি সবার সাথে, তোমাদের সাথে এবং তোমার সাথে। তোমাকে ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট 3 সেকেন্ড, বেশি ভাবার কিছু নেই, তোমার ছোটোবেলা থেকে আজ অবধি 3 জন বন্ধুর নাম মনে করো যারা তোমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে আসতে পারে। এনিবাডি, তুমি তোমার আমাকে বলার দরকার, 3 সেকেন্ড টাইম, আপনাদেরও 3 সেকেন্ড টাইম, ডান। 3 জন বন্ধু, একটা বন্ধুর নামও 3 বার তুমি ভাবতে পারো, সেটা তোমার চয়েস। এবার 3 জন মানুষের কথা ভাবো যাকে তুমি প্রচণ্ড রেসপেক্ট করো ফ্রম ইয়োর বার্থ, মানে যতদিন থেকে তোমার কনসিয়াসনেস এসছে টিল আজকে অবধি। 3 জনের নাম যাকে তুমি খুব রেসপেক্ট করো, সে যে কেউ হতে পারে, সে পৃথিবীতে থাকতেও পারে, তিনি পৃথিবীতে নাও থাকতে পারে, একটা নামও 3 বার হতে পারে, করেছো? এবার তুমি দেখো তো ওই 3টে বন্ধু আর রেসপেক্টের যে 3 জন, টোটাল 6 জনের মধ্যে তুমি নিজের নাম লিখেছো? না। আমি জানি না এখানে কতজন সেটা নিজের নাম লিখেছেন। ম্যাক্সিমাম সময় এটা দিয়ে বোঝা যায় যে আমি এখন অবধি এটাই জানতে পারলাম না যে আমি নিজেকে ভালোবাসবো, নিজের বন্ধু হতে পারবো, এটাও তো একটা বড় সাবজেক্ট। আমি সেলফ রেসপেক্ট নেই, আমার নিজের উপরেই রেসপেক্ট নেই, আমি কী করে আশা করি সারা পৃথিবী আমাকে রেসপেক্ট দেবে? বিকজ এভরিথিং স্টার্ট ফ্রম ইউ অনলি। সো পার্সোনালিটি নিয়ে আমরা প্রচুর ব্যস্ত, ক্যারেক্টার নিয়ে আমরা ভাবতেই পারি না, যার জন্য বলা হয় ওয়ার্ক অন ইউর ক্যারেক্টার, অটোমেটিক্যালি উইল গেট দ্য পার্সোনালিটি। পার্সোনালিটি ওয়ার্ডটা কোথা থেকে এসছে সেটা দেখায়। পার্সোনা মানে মুখোশ। আমরা সবাই কিন্তু একটা কি হয়ে আছে, হ্যাঁ আমরা সবাই কিন্তু একটা এরকম মুখোশ পরে আছি। কিন্তু আমরা যখন কারোর মানুষের সামনে যাই, বিভিন্ন জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করি, আমার মেয়ের সামনে আমি, আমার ওয়াইফের সামনে আমি, আমার লোকজনের সামনে আমি, আমার প্রফেশনাল ওয়ার্ল্ডে, সে তারা কিন্তু আমার বাইরের এই ড্রেস আর আমি কি বলছি সেটা দেখছে। দ্যাট ইজ কল্ড পার্সোনা। পার্সোনালিটি, পার্সোনা থেকে এসছে, ল্যাটিন ওয়ার্ড মুখোশ। বাট আমরা প্রত্যেকে যদি আমার ক্যারেক্টারের ওপরে কাজ করি, ক্যারেক্টার মানে আমার ইন্টারনাল এবিলিটি, আমার ভ্যালুস, আমার এথিক্স, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জন্য অনেক বেটার সার্ভিস দিতে পারবো। তো সেই জন্য এটা দেখালাম যে আমাদের পার্সোনালিটি ইমপ্রুভ করাটা দরকার নিশ্চয়ই, কিন্তু তার থেকে অনেক বেশি দরকার আমাদের এই বিশ্বাসটা তৈরি করা নিজের সাথে নিজের সম্পর্ক। আমি বললে অনেকে হাসে, বোকা বোকা বলে, বিভিন্ন সময় আমি নেগেটিভ কমেন্টসও পেয়েছি, বাট আই এম থ্যাঙ্কফুল। তারাই পরে বলেছে আপনি ঠিকই বলেছেন, যে আমরা আয়নার দিকে তাকিয়ে একবারও বলেছি আজ অব্দি আই লাভ ইউ। আমরা অন্যকে কনভিন্স করার জন্য প্রচুর আই লাভ ইউ বলি, এবং এক্সপেক্টও করি কে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে লাইক দিল না, আমি তাকে 2টো কমেন্টস করেছি। এটা হয়ে গেছে এখনকার দিনের ভালোবাসা। এখনকার দিনের ভালোবাসা মানে কে কত প্রি ওয়েডিংয়ের ফটো দেবে সেটা দিয়ে প্রমাণ হবে যে বিয়েতে কত, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কত প্রেম আর পীড়িত হয়েছে। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? সো লোককে দেখানোটা যত না ইম্পর্টেন্ট, তার থেকে নিজের ভেতরে ঢোকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বেসিক জিনিসটা মানুষের বুঝতেই তো অর্ধেক সময় লেগে যাচ্ছে, আর ওই জন্য তাদের নিজেকে জানার জায়গাটাতে হচ্ছে না। সে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, আমাদের মনের 2টো অবস্থা আছে, সেই 2টো অবস্থা বোঝানোর জন্য আরেকটা ছোট্ট গল্প। সেই গল্পটা থেকেও আমরা অনেক কিছু রিলেট করতে পারবো ডেলি লাইফে। যেরকম একটা মৌমাছি অনেকক্ষণ ধরে আকাশে উড়ছে, সে খুঁজে বেড়াচ্ছে একটা সুন্দর ফুল, কিন্তু যেখানে ঘুরছে সেখানে দেখছে একটা ভাগাড়, ময়লা, কিছুতেই নামতে আর পারছে না। ঠিক একই রকমভাবে একটা মাছি
অনেকক্ষণ ধরে খুঁজছে তার খাবার, কিন্তু মাছিটা যেখানে উঠছে সেটা হচ্ছে একটা ফুলের বাগান। ও কিছুতেই নিচে নামতে পারছে না। অনেকক্ষণ ধরে মাছিটা ঘোরার পর নিচে দেখলো যে একটা ফুল গাছের তলায়, ওই ফুলের বাগানে কিছু একটা মরে পড়ে আছে। তো ওই ফুল গাছের মধ্যে দিয়ে ঢুকে ওই মরাটার উপরে বসে মাছিগুলো যেরকমভাবে খাবার খায়, একই রকম আওয়াজ, বো আওয়াজ হচ্ছে। আর ঠিক ওই ভাগার বা যেখানে গার্বেজ ফেলা আছে, ওয়েস্টল্যান্ড, সেখানে ওই মৌমাছিটা অনেকক্ষণ ধরে দেখার পর দেখছে একটা মরা কিছুর পিছনে একটা ছোট্ট ফুল হয়ে আছে। ও ফুলের মধ্যে নেমে নিডলটা দিয়ে মধু খেয়ে উড়ে গেল। এটা অনেকটা মেটাফার। আমাদের জীবনটাও অনেকটা এরকম। আমরা যদি মাছি মাইন্ডসেটে থাকি, সব ভালোর মধ্যে আমরা খুঁত খুঁজে বার করব। আর যদি মৌমাছি মাইন্ডসেটে থাকি, সব খারাপের মধ্যেও কিন্তু আমরা সেটাই নেবো যেটা আমার প্রয়োজন। যেটা অনেক সময় বাবা মা আমাদের বলে যে জেগে জেগে ঘুমাস না। আমার বাবা মা তো বহুবার বলেছে, আমি জানি না তুমি শুনেছো কি না, ম্যাক্সিমাম বাবা মা বাঙালি বাড়িতে এটা জেগে জেগে ঘুমাস না। তো আমি যখনই কোনো বড় প্রোগ্রামে যাই, হলে যখন স্টুডেন্ট থাকে, আমি প্রথমেই বলি তোমরা সবাই জেগে আছো? বলে হ্যাঁ। কী বোকা বোকা প্রশ্ন, অনেকে বলে ফানি কোশ্চেনের এরকম করতে থাকে। কিন্তু তারপরে যখন আমি চোখ বন্ধ করে তাদের সেই চেতনাটা দিই যে তুমি এতদিন ধরে লাইফকে যেটা দেখেছো সেটা না দেখার কাছে কিছুই না। এবার দেখো মুভিতে তুমি আজ থেকে 10 বছর এগিয়ে গেছো, তুমি দেখতে কীরকম হবে। আর তুমি ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছো, তোমার ফিল্ডে বেস্ট হয়েছো, তখন তোমার জন্য সারা পৃথিবী কিভাবে দেখবে। তোমার বাবা মা সব থেকে বেশি আনন্দে কী বলে উঠবে। ফ্রন্ট রোতে যদি তোমার মা বসে থাকে আর তুমি যদি সেই অ্যাওয়ার্ডটা পাও যেটার জন্য তোমার বাবা মা সারাটা জীবন স্যাক্রিফাইস করেছে, নিউজ পেপারের ফ্রন্ট পেজে যখন মাকে জড়িয়ে ধরে সেই ছবিটা দেবে সঙ্গে বাবা, তখন তোমার কীরকম লাগবে। তো এটা একটা ট্রান্স আর কি। তখন চোখ বন্ধ করে কেউ আর ঠিক থাকে না, তখন হাউ হাউ করে সবাই কাঁদতে থাকে। সো আমার কাজটা একটু ভার্সেটাইল, বাট ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা কাজ করি যে মানুষের মনের সেই জায়গাটাকে নাড়া দেওয়া, যেটা থেকে সে নতুন করে নিজেকে চেনা জানা সুযোগ করে। যেরকম আরেকটা ছোট্ট গল্প না বললেই নয়, এরকম অনেক গল্প আছে, কত গল্প বলবো। গল্পটা অনেকটা এরকম যে মানে আপনার এক্সপিরিয়েন্স হয়তো একটা পডকাস্টে অবশ্যই শেষ হবে না, আপনাকে আমরা বারবার জ্বালাতন করব। ডেফিনেটলি আমার খুব ভালো লাগবে, এবং এই জন্য ভালো লাগবে যে আমাদের দুজনেরই উদ্দেশ্যটা কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের এই কথাগুলো থেকে কোনো একটা সারা পৃথিবীর কোনো একটা কোণায় কোনো একটা মানুষের মধ্যে সেই আলোটা জ্বালানো, যে আলোটার জন্য সারা পৃথিবী হয়তো ডিফারেন্টভাবে পৃথিবীর মানেটা পাল্টাবে। আজকের পৃথিবীতে এবং কত খারাপ মানে এটা আরও ভালো লাগছে আপনাকেও বলতে, আমি অন ক্যামেরাই বলছি, আমাদের শেষ 3 মাসে, আজকের ডেটে আমরা যখন জানুয়ারিতে শ্যুট করছি, শেষ 90 দিনে আমাদের চ্যানেল দেখেছে প্রায় 22-23 মিলিয়ন মানুষ, যাদের 60 to 70% কিন্তু 30 বছরের তলায় বয়স। এটা একটা বিরাট বড় সাইন, বিকজ 30 বছর মানে তারাই আজ থেকে 10 বছর বাদে বা 5 বছর বাদে দেশের পুরো ফিউচার চেঞ্জ করে দিতে পারে। এবং তারা যে দেশেই যাক, তাদের কাছে সারা ভারতবর্ষটা দেশ না হয় পৃথিবীটাই দেশ হয়ে যাবে যদি বাউন্ডারিগুলো তুলে দেওয়া হয়। যদি জাস্ট এইভাবে যদি আমরা ভাবতে পারি যে বাউন্ডারি নেই, সো তাহলে ব্যাপারটা যেরকম হবে সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে। অসাধারণ। না অবশ্যই গল্প তো প্রচুর আমার মাথায় আসছে, এই বলতে গেলে আরও গল্প আসছে, আমি আগে এই গল্পটাকে শেষ করে নিই। এই গল্পটা একটা উড কাটার ফার্মের ওপর বেস করে, এটা ইংল্যান্ডের সত্যি ঘটনা বলা হয়। আচ্ছা, আমি যখন কেমব্রিজে ছিলাম, তো আমার প্রফেসর একটি জায়গায় নিয়ে গিয়ে দেখায় যে এখানে এই জায়গাটা ফেমাসই এই উড কাটারের গল্পে, সেখানে পুরো জঙ্গল। সো বললে তখনও জঙ্গল ছিল, আজ থেকে 300 বছর আগে, এখন এই জায়গাটা ফেমাস এবং লোকে এখানে আসে এটা দেখতে। তো সেখান থেকে এটা নিয়ে আসা, সেটাই আমি দেখাচ্ছি আর কি। সো ঘটনাটা এরকম, ওখানে একজন ডেভিড বলে বহুদিনের পুরনো একটা কোম্পানির উড কাটার ছিলেন, যাকে দেখার জন্য, যার উড কাটিং দেখার জন্য প্রচুর লোক দূর দূর থেকে আসতেন এবং তাকে হাইস্ট পেড দেওয়া হতো। তাকে সবথেকে বেশি, তার বয়স ছিল 65 তখনকার দিনে, তখনও কিন্তু সবথেকে বেশি হাতে কাট কাটতেন তিনি। তো উনি এত ভালো কাট কাটতেন, আর যারা নতুন এমপ্লয়ি 20 বছর 22 বছর 24 বছর, তারা গিয়ে ওনার সাথে পারতেন না। সো নতুন এমপ্লয়িরা একদিন ডিসাইড করলো যে লুকিয়ে লুকিয়ে দেখবে যে ডেভিড কীভাবে কাট কাটে। অনেক দূর থেকে তারা দেখে ডেভিড 1 ঘন্টা কাট কাটছে, আর আরেকটা জায়গায় বসে 5 মিনিট জিরোচ্ছে, আবার গিয়ে 1 ঘন্টা কাট কাটছে। তো ওরা সেম জিনিসটা ডুপ্লিকেট করে দেখলো, কোনো লাভ হলো না, ওদের উড কাটারটা মানে কাটিংটা বাড়লো না। তখন ওরা ডিসাইড করলো যে ডেভিডের কাছে সারেন্ডার করি। তো ডেভিডকে গিয়ে যখন জিজ্ঞেস করলো, ডেভিড প্লিজ আপনি আমাদেরকে শেখান, ডেভিড বললো প্লিজ সিট বিসাইড মি, মানে আমার পাশে বসে দেখো, ডেফিনেটলি আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ডেভিড দেখতে পাচ্ছে যে প্রত্যেকে বসার পর ডেভিড যখন কাজ কাটতে গেল,
ওরা দেখছে খুব মন দিয়ে, খুব সুন্দরভাবে গাছ কাটার পর যখন এসে বসলো একটা পাথরের ওপরে, এবং পাথরের ওপরে বসে এই যে ধারালো পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা, এটাকেও কী করছে, 5 মিনিট রেস্টও নিচ্ছে আর তার সাথে সাথে শার্প করছে, ধার দিচ্ছে, এবং আবার গিয়ে সেই একই ফোর্সে কাজ কাটছে। সো এটার যদি আমরা মোরালটা নিই, আমরা কি প্রত্যেক দিন আমাদের নিজেদেরকে শার্প করছি? নলেজ তো প্রচুর নিচ্ছি, কিন্তু সেটা স্কিলে কি কনভার্ট করছি? বিকজ স্কিল মানে যে নলেজটা আমি অ্যাকুয়ার করলাম, কালেক্টিং ইনফরমেশন, সেটা যতক্ষণ না আমি ইমপ্লিমেন্টেশনের জন্য প্র্যাকটিস করছি ততক্ষণ ওটা স্কিলে কনভার্ট হবে না। একজন প্লেয়ার মারাদোনার একটা খেলা দেখলো, ফুটবল প্লেয়ার, একজন হকি প্লেয়ার বব লেন্ডারের কোনো একটা ড্র্যাগ দেখলো, বা একজন ক্রিকেটার ধোনি বা সচিনের কোনো একটা ব্যাটিং স্টাইল দেখলো, সে দেখে বাড়িতে গিয়ে 2বার ব্যাটটা করলো, তাতে কি তার ওটা অ্যাডাপ্ট হওয়া সম্ভব? কোনোদিনও না। তার মানে ওই স্কিলটাকে করার জন্য রেগুলার শার্প করা দরকার, যেটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন। প্রত্যেক দিন রাত্রিবেলা যে ফিল্ডেই আছে যদি 2টো লাইন লেখে যে আজকে সারাদিন আমি এমন কি এক্সট্রা করেছি যে কারণে আই শুড গিভ থ্যাঙ্কস টু মাই সেলফ। আমরা ম্যাক্সিমাম সময় সেটা করি না। আমরা সবসময় বলছি কি বিজি 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 বিজি, খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব ব্যস্ত, এবং বলতে বলতে কী হচ্ছে, আমরা ইন্ট্রোস্পেকশন করছি না। এবং 1 সপ্তাহ বাদে গিয়ে ভাবছি দূর আমার দ্বারা হবে না, 1 মাস পরে গিয়ে বলছি দূর ওটা আমার তো হবেই না। কিন্তু যদি রোজ ইন্ট্রোস্পেকশন করা যায় একটা পয়েন্ট, তাহলে ওই একটা পয়েন্টে কিন্তু আমাদেরকে একটা অন্য ডিফারেন্ট লিপ দিতে পারে। সো শার্প করাটা খুব দরকার, বাট শার্প করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট। বিকজ আমরা সবাই কিন্তু গ্রো করতে চাই, কিন্তু আমাদের মাইন্ডসেটটাকে আমরা ফ্লেক্সিবল করতে পারি না। তো ফ্লেক্সিবল করার জন্য অ্যাটিটিউডের ওপর কাজ করতে হয়, এবং কেননা নলেজ, স্কিল আর মাঝখানে থাকে অ্যাটিটিউড, যেটা সবথেকে বেশি পাওয়ারফুল বলা হয়। অনেকেরই দেখা যাচ্ছে নলেজ হাই, রাইট, স্কিল লো, বাট অ্যাটিটিউড হাই হওয়াটা দরকার। বিকজ অ্যাটিটিউড হাই হলে নলেজ আর অ্যাটিটিউডের ম্যাচিংয়ে ও স্কিলটাকে হাই করা যাবে। অনেকের দেখা যাচ্ছে স্কিল হাই, নলেজ লো, বাট অ্যাটিটিউড হাই। সেই অ্যাটিটিউড স্কিলের সাথে ম্যাচ করে ও নলেজকে তুলে দেবে। কিন্তু দেখা যাচ্ছে নলেজ হাই, স্কিল হাই, অ্যাটিটিউড লো, মানে সে সবসময় ভাবে আমি সব জানি, তাহলে কিন্তু তার নলেজ স্কিল 0 হতে পারে। মানে মেন্টাল মেকআপ যেটা, সেটার উপরেও আমাকে কাজ করতে হয়। বিকজ ফিজিক্যাল মেকআপ যেরকম রিকোয়ার্ড, সেরকম মেন্টাল মেকআপটাও দরকার। আমরা সবাই বাইরেটা মেকআপ করতে ব্যস্ত, আমাদের ভেতরের মেকআপ নিয়ে আমরা ব্যস্ত নই। আমরা ভাবিই না, আমরা খালি সেই জায়গাটাতে ভাবি যে জায়গাটাতে আমাদের ভাবা দরকার নেই। আমরা অনেকটা সময় ইনভেস্ট আর ওয়েস্টের মানেটা বুঝতে পারি না। আমরা একটা খুব সুন্দর এক্সাম্পল দিতে পারি তোমাকে। মাইন্ডফুল যদি হঠাৎ করে বলি, একটা ছোটো বাচ্চা, বড়ো বাচ্চা, সবাই কিন্তু ইমিডিয়েটলি স্পেলিং করবে কি MINDFUL। কেউ হয়তো, অনেকেই জানেন এটা 2টো স্পেলিং আছে একই উচ্চারণের, MINDFULL। তো আমরা যদি গুগলে সার্চ মারি তাহলে প্রত্যেকেই দেখবো MINDFUL আর MIND ভার্সেস MINDFULL হয়, একটা দারুণ ছবি আছে, যেটাতে দেখা যাচ্ছে একটি মালিক তার পেটটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং পেটটা দেখছে সূর্য উঠছে, 4টে গাছ আছে, আর মালিকটার মাথায় দেখা যাচ্ছে গিজ 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 করছে, টেলিফোন বিল দিতে হবে, বাড়িতে কোনো আসছে, মেয়ের ভর্তি, ছেলের ভর্তি, মানে মাথায় দেখা যাচ্ছে একটা ডিফারেন্ট ছবি। আর যে ডগিটা রয়েছে সে খালি ওই সিচুয়েশনটা এনজয় করছে। মাইন্ডফুল মানে প্রেজেন্ট মোমেন্টটাকে ফিল করা, যেটা আমরা জানি না। আমরা 99% টাইম আমরা পেন্ডুলামের মতন পাস্ট ফিউচার করে যাচ্ছি। সে ফর এক্সাম্পল আমরা আছি, আমাদের পডকাস্ট যারা দেখছে অনেকেই ভাবছে বাবা এতক্ষণ ধরে দেখছি আমার ওই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, মানে মাইন্ডটা কিন্তু ইমিডিয়েটলি শিফট হয়ে গেল, মানে পাস্টে চলে গেল বা ফিউচারে চলে গেল। সো সায়েন্স বলছে যদি পাস্ট ফিউচার বেশি ট্রাভেল করি তাহলে প্রেজেন্ট মোমেন্টটাকে তো ফিল করতে পারবো না। কিন্তু আমরা যদি এভাবে ভাবি, টুডে ইজ দ্য অনলি ডে, আই হ্যাভ টু ফিল দ্য ডে, মানে আজকের দিনটাকে যদি আমার পৃথিবী মনে করি, তাহলে আমি যেভাবে দিনটাকে এনজয় করব, আজকের দিনটাকে যদি আমি লাইফ মনে করি, যেভাবে আমি জিনিসটাকে ফিল করব। আর আমি যদি ভাবি এখনও তো 6 মাস বাকি আছে, বাচ্চাদের হয় না পরীক্ষা, ও 6 মাস বাকি আছে, ও করে নেব, প্রোক্রাস্টিনেশন, ও 3 মাস বাকি আছে, ও 15 দিন বাকি আছে। আমি ছোটোবেলায় করেছি, পরীক্ষার আগের দিন যখন বাংলা ভাষায় বলে শিরে সংক্রান্তি, তখন আমরা সারা রাত ধরে পড়ছি। খেয়াল করে দেখো, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, অনেক বাচ্চারা আমার উপর রাগ করবে, বা যারা আজকাল প্রফেশনাল হতে চাইছে রাগ করবে কেন, মৃণাল চক্রবর্তী এমন কথা বলল যেটা সে করে। সেটা কি, পড়ার সময় বিছানায় পড়ছি, রাইট, অঙ্ক করার সময় মিউজিক চালিয়ে করছি। কেন, কনসেপ্ট বলছে কি মিউজিক চালিয়ে অঙ্ক খুব ভালো হয়, এবং ঘাটটা নেড়ে বাচ্চারা আজকাল বাবা মাকে বোঝাচ্ছে। পড়ছি কি পা ছড়িয়ে কোমরে বালিশ দিয়ে। আচ্ছা তুমি একটা কথা বলো, পৃথিবীতে এরকম কোনো পরীক্ষা হল আছে যেখানে তুমি নিজের বাড়ির বিছানা নিয়ে পরীক্ষা দিতে যাবে?
না। তাহলে পরীক্ষাটা দেবে তুমি চেয়ার টেবিলে, আর বাড়িতে সারা বছর তুমি বিছানায় শুয়ে পড়াশোনা করবে। কোন ইতিহাসের পাতায় তুমি একজনকে দেখিয়ে দাও বিছানায় শুয়ে পড়াশোনা করে সে জীবনের সমস্ত কিছু হাতের মুঠোয় নিয়েছে? মানে ইফ ইউ ডোন্ট নো হাউ টু রেসপেক্ট ইউর বডি, ডোন্ট এক্সপেক্ট ইউর বডি উইল রেসপেক্ট ইউ, বিকজ বডির ভেতরেই কিন্তু মাইন্ড থাকে। যেরকম একটা কাঁচের গ্লাস, এটা যদি প্লাস্টিকের গ্লাস হয় এবং কম দামি প্লাস্টিক হয়, জলটা কি হয়ে যাবে? পলিউটেড হয়ে যাবে ইজিলি। কিন্তু বডিটা যদি খুব স্ট্রং হয় তবে তো ওয়াটারটাও ভালো থাকবে। অনেক বাচ্চাদের দেখা যায় হাত পা নাড়ে, দেখবে অনেক আছে পেন ঘোরায় কথা বলতে বলতে, পা নাড়িয়েই যাচ্ছে। তো আমি বাচ্চাদের একটা সুন্দর এক্সাম্পল দিই যে এই গ্লাসটাতে যদি আমি গ্লাসটাকে নাড়াই, জলটা নড়বে? যদি জল থাকে জলটা নড়বে। তো এটা কি সম্ভব আমি গ্লাসটা নাড়াবো জলটা নড়বে না? সম্ভব না। তার মানে আনস্টেবল বডি, আনস্টেবল মাইন্ড। তার মানে পা যদি নড়ছে, হাত যদি নড়ছে, তার মানে তোমাকে ধরেই নিতে হবে সে ফিজিক্যালি এখানে আছে, মেন্টালি এখানে নেই। এবার ফিজিক্যালি এক জায়গায়, মেন্টালি এক জায়গায়, কী করে তুমি আশা করো তুমি এক্স্যাক্টলি রেজাল্টটা পাবে? তো আমি যখন ইন্ডিয়ান আর্চার প্লেয়ারদের সাথে করি, বা টেবিল টেনিস যারা ইন্ডিয়ান টিম, ইভিন বেঙ্গলের সমস্ত বড় বড় প্লেয়ার যারা আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমার, আজকে চেস প্লেয়ার যারা আছে, তুমি জানো একটা চেস মুভ দেওয়ার সময় তাকে অন্তত 100টা মুভের কথা ভেবে মুভ দিতে হয়। যে মানে সে ওটা দেওয়ার পর উল্টো দিকের মানুষটা কিন্তু 100টা ডিফারেন্ট মুভ দিতে পারে। মানে কতটা মাইন্ড গেম আর কতটা অ্যান্টিসিপেট পাওয়ার বাড়াতে হবে যে আমি কী করলে ও কী করতে পারে। এটা অনেক ধরনের মাইন্ড রিডিং। সো আমাকে তাদেরকেও ট্রেন করতে হয়, ছোটো ছোটো টিপস, ছোটো ওয়ার্ড তাদেরকে অনেকটা হেল্প করে। সো আমার মনে হয় এটা একটা অনগোয়িং প্রসেস, যে জীবনে যদি আমাকে বড় হতে হয়, এবং আমি আমার একটা লাইফের একটা ওয়ার্ড আছে যেটা আমি আমার সবসময় মাথায় রাখি, তো ওয়ার্ডটা হলো এভরিডে ইজ এ স্কুল ডে। প্রত্যেক দিন হচ্ছে স্কুল ডে। মানে আমি সব শিখে গেছি এটা ভেবেছি, তার মানে আমার কিন্তু জার্নি শেষ গেল। সো প্রত্যেকটা দিন যদি আমি শেখার মানসিকতায় থাকি আর যদি অবজারভেশন পাওয়ার বাড়াতে পারি, মানে খুব সহজ বাবা মাদের কথায় যদি বলি, বাবা মা এই কথাটা বলে, আমাকেও বলেছে, তোমাকেও বলেছে এবং সবাইকে বলে, কটা চোখ? দুটো। কটা কান? দুটো। তাহলে বেশি ইউজ হবে এই দুটো, এটা কি হবে? কম ইউজ হবে। বিকজ তুমি যদি বেশি কথা বলো তাহলে লোকের জিনিস শুনতে পারবে না। আমার বাবা আগেও বলতো, এখনও বলে, যে যখনই কোনো জ্ঞানীগুণী মানুষ দেখবি, বলবি কম, শুনবি বেশি। তোকে বলতে দিলেও তুই বলবি না না আপনারা বলুন, বিকজ তুই শুনলে সেটা তোর ভেতরে ঢুকবে, তুই বললে তুই ওদেরটা শুনতে পারবি না। সো আমার মনে হয় আমরা এই দুটোকে যতটা ইউজ করা দরকার তার থেকে অনেক সময় এটা বেশি ইউজ করি, এবং যেটাই বেশি ইউজ হয় সেটার নাম হচ্ছে মিস ইউজ হয়ে যায়। আমরা যদি একটু ক্যালকুলেট করি, যারা শুনছেন, লাস্ট কাল থেকে আজ অবধি, মানে আপনি 24 ঘন্টাকে ক্যালকুলেট করে দেখুন সারাদিনে কতটা টাইম প্রোডাক্টিভ ছিল আর কতটা টাইম আনপ্রোডাক্টিভ। আপনি নিজেই বলবেন এ বাবা সত্যিই তো তাই। তো আমাদের একটু মাঝে মাঝে ইন্ট্রোস্পেকশন করা দরকার। আমার মনে হয় সেটা করলে মেন্টাল টাফনেস অটোমেটিক্যালি আসবে। আর সবসময় কোনো একটা মিশন মাথায় যেন ঘোরে, বিকজ মিশন না থাকলে, লক্ষ্য, মিশন অ্যান্ড ভিশন না থাকলে, যে কোনো বড় কোম্পানিকে যদি দেখি, যেরকম তোমার এই পডকাস্ট, তোমার দেখো ফার্স্টেই কিন্তু একটা মিশন ছিল এবং তার সাথে ভিশন ছিল। তুমি একটা কিছু ভেবে জিনিসটাকে ক্যালকুলেট করেছো। শাহজাহান আমরা জানি কি বানিয়েছে, বিখ্যাত আগ্রাতে তাজমহল বানিয়েছে। আমি যদি ইতিহাসের পাতা থেকেই বলি, তুমি আমি ছোটোবেলা থেকে পড়েছি শাহজাহান কতবার তাজমহল বানিয়েছে? একবারই বানিয়েছে। কিন্তু যদি একটু মেটাফরিক্যালি দেখি, ফিজিক্যালি তাজমহল বানানোর আগে শাহজাহান এখানে অনেকবার ওটাকে স্কেচ করেছে। সো হুইচ ক্রিয়েশন ইজ মোর ইম্পর্টেন্ট, ফিজিক্যাল আর মেন্টাল? মেন্টাল ক্রিয়েশন। সো মেন্টাল ক্রিয়েশন করাটা একটা কিন্তু আর্ট, সবাই আমরা করি। লিওনার্দো দা ভিঞ্চি অনেক মেন্টাল ক্রিয়েশন করে অনেক কিছু পৃথিবীর জন্য রেখে গেছে। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির লাইফ যদি একটু আমরা রিসার্চ ওয়ার্কের মতন পড়ে দেখি, সে কিন্তু প্রপারলি কোনো প্রপার স্কুল কলেজে ভর্তি হতে পারেনি। তার কারণ তখনকার দিনে ইটালির নিয়ম ছিল বাবার নাম না জানলে ভর্তি হওয়া যাবে না। কিন্তু তার জন্য লিওনার্দোকে কিন্তু আটকে রাখতে পারেনি। সো আমার মনে হয় যে ফিল্ডেই নিজেকে এক্সপ্লোর করতে চাও, ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার ভেতরে কিন্তু ওই খিদে বা প্যাশনটা থাকতে হবে এবং নিজেকে এডুকেট করার ইচ্ছাটা থাকবে। মানে আমি এটা নেগেটিভ মেসেজ কেনা জানি না, অনেকেই তোমাকে বা আমাকে দেখে ভাববে আমরাও ইউটিউব হয়ে যাব, কালকে ইউটিউব চ্যানেল খুলবো, পরশু দিনে ইউটিউব করব। এবার আমি কাউকে ছোট করছি না, বাট তুমি নিশ্চয়ই দেখেছো বা আমরা দেখি রোজ যে সকাল বিকাল হাজার হাজার ইউটিউবার জন্মাচ্ছে, কিন্তু
যদি মিশন ভিশন স্ট্রং ক্লিয়ার না থাকে তাহলে বেশি দিন কোনো কিছু কন্টিনিউ করা যায় না। এবং বিজনেস কোচিংয়ের ফার্স্ট যে ডেতে আমি শেখাই বা আমি শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, প্রত্যেক দিন ভারতবর্ষের আমি যেহেতু জিএসটিতেও ট্রেনিং করাই, কাস্টমসে ট্রেনিং করাই, ইন্ডিয়ান অয়েল থেকে মানে সব গভর্নমেন্ট পিএসইউতে ট্রেনিং করাই, তো সেখানে দেখা গেছে ইন্ডিয়ান সেল ট্যাক্সেও দেখেছি যে প্রত্যেক দিন রেজিস্টার্ড কোম্পানি হচ্ছে কম করে হলেও 10,000। ওয়েস্ট বেঙ্গলে 10,000 কোম্পানি রেজিস্টার্ড হয় এবং এক বছরের মধ্যে সেই 10,000টা 100টা কোম্পানিতে এসে যায়, কেননা বন্ধ হয়ে যায়, বাকিরা বন্ধ হয়ে যায়। এবং মানে 4 বছরের পরে দেখা যায় একটা বা দুটো কোম্পানি সাস্টেন করে, বাকিরা আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ খরচার খাতায় চলে যায়। আই এম সরি, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ হয়তো এভাবে বলা উচিত না, বাট আমি বললাম কেন, বিকজ তাদের প্ল্যানিং থাকে না। সেই জন্য বলা হয় পিপল ফেল টু প্ল্যান, নট প্ল্যান টু ফেল। সো তুমি যে ভিশন বা মিশন নিয়ে কাজ করছো তার জন্য তোমার ব্যাকআপ প্ল্যান কী? সো প্ল্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যান মানে তোমার মাথায় যেন সেই রিসার্চ ওয়ার্কটা থাকে। এবং আমার মনে হয় নিজের ভেতরের গুড কোয়ালিটিগুলো খোঁজার জন্য সবসময় একটু বাবা মা বা এই ধরনের যারা যে ফিল্ডে এক্সপার্ট তাদের সাথে কমিউনিকেট করে নিজেকে একটু এক্সপ্লোর করে যে ওই বিষয়ে বেটার, যে বিষয়ে বেটার তার সাথে একটু কথা বলা আমার মনে হয় ভালো হয়। আর আমার সাবজেক্ট এই সূত্রে আপনাকে জিজ্ঞাসা করি, মানে যেহেতু আপনার ন্যাশনাল টিমে, ন্যাশনাল বা ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল যারা খেলছে তাদেরকে কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে, আবার ছাত্রছাত্রীদেরও আপনি ক্লাস নিচ্ছেন, রাইট। সাকসেসফুল মানুষ এবং যারা সো কল সাকসেস পাচ্ছেন না, এদের মধ্যে মানসিকতার বেসিক ডিফারেন্সটা কি হয়? কোন জিনিসটা এতটা ফারাক করে দেয়? আমি একটা কেস স্টাডি বলি, তাহলে রিলেট করতে পারবো। আমি একজন অ্যাক্টরকে জানি, খুব ভালো অ্যাক্টিং করেন, মানে তার অ্যাক্টিং দেখলে লোকে চোখ ফেরাতে পারবে না, কিন্তু যেখানেই তিনি যাচ্ছেন কোনো না কোনোভাবে তাকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। আমি আরেকজন মানুষকে জানি, অসম্ভব ভালো কবিতা বলেন, মানে তার কবিতা শুনলে আনডাউটফুলি, যদি তুমি কাউকে নাম দিয়ে না চেনো, তুমি যদি চোখ বন্ধ করে তোমাকে 10 জনের কবিতা শোনানো হয়, ধরো সারা ভারতবর্ষের বাংলায় 10 জন ফেমাস ছেলে বা মেয়ের কবিতা শোনানো হলো, কিন্তু তোমাকে বলে দেওয়া হলো না কোনটা কার নাম। এবার তুমি হয়তো বললে 3 নম্বরটা মানে তোমার কাছে 3 নম্বরটা বেস্ট। উনি সেই মাপের শিল্পী। এবার দেখা যাচ্ছে যখনই উনি যাচ্ছেন কোথাও, যেন তেন প্রকারেণ ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, বা কোনো না একটা বিষয় দিয়ে তাকে পুরো সিস্টেম থেকে কেটে বাদ দিচ্ছে। তিনি 3-4 বার আমার কাছে অনেক দিন ধরে কানেক্টেড, বলছেন যে আমার মনে আর হবে না। তো আমি তাকে একটা কথাই বলেছিলাম, যেটা আমি আমার জীবন থেকে শিখেছি, সেটা হলো টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। এটা একটা বই আছে, মানে এটা আমি বই পড়ে শিখিনি, এটা আমার রিয়েল লাইফ শেখা, এবং পরে আমি দেখলাম ওই নামে একটা বই আছে, টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। মানে টাফ টাইম সারা জীবন থাকে না, বাট যে টাফ থাকে সে কিন্তু ঠিক ওই জায়গাটা ক্রস করে যায়। এটা মানে হলো লাইফে রেড সিগন্যাল যখন আসবে এটাকে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। রেড মানে এর পরেই কিন্তু গ্রিন আছে, রেড মানে ওটা এন্ড নয়। আবার যখন গ্রিন আছে তখন ভেসে গেলে হবে না, বিকজ গ্রিনের পর হলুদও আসতে পারে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমরা অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্টের কনসেপ্ট আর কি, আমি বলবো না থিওরি, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। যেরকম আপনি যখন কোনো কিছুতে সাকসেসফুল হন, খেয়াল করে দেখবেন মানুষ বেশি কথা বলে, যদি সোশ্যাল মিডিয়ায় বলি বেশি করে ছবি পোস্ট করে। আজকাল আই এম সরি, মাইন্ড করবেন না, নেগেটিভ পজিটিভ আমি জানি না আপনার কাছে, আমার মন খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে 200 কমেন্টস হয়ে গেল উইদিন 10 মিনিট। কী হয়েছে বল, কী হয়েছে, আবার কী হলো, আবার কী হলো, আবার কী হলো, আবার কী হলো। সো ব্যাপারটা বোঝাতে পারছি ব্যাপারটা। সো আমি কোনটা পাবলিকলি বলবো আর কোনটা পাবলিকলি বলবো না, সেই বোধটাও অনেক সময় আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। দারুণ কথা। এবং সেই কারণে আমরা নিজেদেরকে চিপ করে ফেলেছি মানুষের সামনে। আরে মশাই, আরে ম্যাডাম, আমার মন ভালো নেই, এটা পাবলিকলি লেখে 500 লোক আপনার কমেন্টস লিখলো, আপনি সেটা দেখে সারা রাত আনন্দ পেলেন না, 500 জন আমার কাছে আছে, তাহলে তো একটা আসল গল্প বলতে হয়, না হলে তো আপনি রিলেট করতে পারবেন না। একটি ছেলে আর্মিতে চাকরি করে, আমি গল্প দিয়ে কেস স্টাডি দিয়ে রিলেট করছি কেন, তাহলে তুমি রিলেট করতে পারবে। সে বিরাট বড় সাকসেসফুল কর্নেল, বাট সে বিয়ে করবে, তার বাবাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি একটা কাজের দায়িত্ব নাও। বাবা বললো তুই সব কিছুর দায়িত্ব নে, ইনভিটেশনের দায়িত্ব আমাকে দে, তুই নামগুলো দে, আমি ইনভাইট করবো। সো প্রথমেই বন্ধুদের নাম দিল 40 জনের, এছাড়া আত্মীয় স্বজন তো আছে। বললো তোর বন্ধুদের ইনভিটেশন আমি করবো, এটা আমার দায়িত্ব, তুই এখানে ঢুকবি না, ওদের ফোনও করবি না।
বিয়ের ঠিক আগের দিন ছেলে 3বার বাবাকে জিজ্ঞেস করছে সবাই আসছে তো? বলে ডোন্ট ওয়ারি, তুই কালকে সকালবেলা থেকে দেখ সবাই আসবে। যথারীতি সকালবেলা যখন দেখছে বিয়ের ঠিক আগের মুহূর্তে, ও দেখতে পাচ্ছে ওই 40 জনের মধ্যে মাত্র 3 জন এসছে। কিন্তু বিয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ওর মন খুব খারাপ, বিকজ ও যাদেরকে সবথেকে বেস্ট ফ্রেন্ড ভাবতো তারা কেউ আসেনি। এবং বারবার ও বাবাকে বলছে আমি কি হোয়াটসঅ্যাপ করবো, আমি কি টেক্সট করবো? বাবা বলছে প্লিজ আমাকে তো একটা জায়গায় তুই ছাড়। বিয়ে যখন কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে রাত্রিবেলা সবাই রয়েছে, সবাই চলে গেছে ওই 3 বন্ধু ছাড়া, তখন বাবা বলল আমি তোদেরকে এবার সত্যি কথা বলবো। তো 3 বন্ধু বলছে বলুন বাবা। ছেলে বলছে দেখ বাবা, তুই তোর মতন বলেছিস, আমি তোর ওই 40টা বন্ধুকে বলেছি তোমার বন্ধু ইজ ইন ডেঞ্জার, ও হসপিটালাইজড আছে এবং ওর ওই দিন অপারেশন আছে, তোমরা যদি একটু পাশে এসে দাঁড়াও তাহলেই হবে। তোর এই 3 বন্ধু ছাড়া 90% বন্ধু বলেছে আমি দেশে নেই, আমি বিদেশে আছি, আমি এই করব, আমি তো থাকতে পারছি না। 3 জন তো নাম্বারই ব্লক করে দিয়েছে। আজকে সকালেও SMS করেছি তোমরা আসছো তোর অপারেশন। তাহলে তুই বল, তোর ওই বিয়ের খাওয়ার সময় এসে আবার চলে যাবে, ওই বন্ধুরা তোর জীবনে বন্ধু হওয়া থাকার দরকার না জেনুইন যে সে বেশি দরকার? তখন ছেলে কেঁদে বাবাকে জড়িয়ে ধরেছে। মানে আপনি কোনটাতে অ্যাটাচ হবেন, কোনটাতে ডিট্যাচ হবেন, এটা যদি আপনি না বোঝেন তাহলে সাকসেস অ্যান্ড ফেলিওরের পেন কিন্তু আপনাকে নিতে হবে। বিকজ আপনার কনসিকোয়েন্স বাবা মাও নেবে না, অন্য কেউ নেবে না। মানে সাকসেসফুল হলে আপনি খুশি, ফেলিওর হলে আপনার মন খারাপ। তার মানে ইউ আর কন্ট্রোল বাই এক্সটার্নাল সিচুয়েশন। ইয়েস অর নো? আর সাকসেস, ঠিক আছে, সাকসেস ইজ এ পার্ট অফ মাই জার্নি, আই শুড লার্ন ফ্রম দেম। আর ফেলিওর বা আমি যেটা চেয়েছি হয়নি, ইট ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ আই লার্ন ফ্রম দ্য ফেলিওর। বিকজ সাকসেস থেকে কেউ শেখে না, ফেলিওর থেকে শেখে। নতুন প্ল্যানিং করতে পারে। এক্স্যাক্টলি। যেরকম আমার রিসেন্টলি আমাকে একটি ইন্টারভিউ, তুমি যেরকম আমার সাথে কথা বলছি এরকমই, কালকে কাস্টমস হাউসে ছিলাম। কাস্টমসের সব বড় বড় অফিসার, যারা নতুন অফিসার হয়েছে, তাদের একটা ছেলের প্রশ্ন, আচ্ছা আপনি ঠিক এইরকমভাবে, বাট সে অন্যরকমভাবে বললো যে স্যার হারাটাকে আপনি কীভাবে নেন, এক কথায় বললো। আমি তখন ওকে প্রশ্ন করলাম যে এটার এগেনস্টে আমি একটা প্রশ্ন করি, সেটার উত্তর দাও। বলুন। আমি বললাম তুমি শিখে যেত না জিতে শেখো? ও অনেক ভেবে টেবে বললো স্যার শিখে জিতি। আমি বললাম শেখার আগে আরেকটা ওয়ার্ড আছে, বিকজ তুমি ধাক্কা খেয়ে শেখো, আর শেখো বলে তুমি যেত। ইফ ইউ নেভার ফেল ইউ নেভার লার্ন, ইফ ইউ নেভার লার্ন ইউ নেভার এক্সপেক্ট উইনিং, বিকজ উইনিং কাম ফ্রম ফেলিয়ার। বিকজ সেই জন্য আমি বলি দেয়ার ইজ নো লস, বলে না উইন অ্যান্ড লস, আমি বলি ইউ লার্ন or you win, you never lose. So it's a mindset for the player, and লাইফটাও কিন্তু খেলা, লাইফটাও একটা খেলার মতন, কবি খুশি কবি গম তো রয়েগা। কিন্তু জীবনটা একটা ফুটবলের মতন, জীবন একটা ফুটবলের মতন। এবং আমরা এই যে লাইফটাকে যেভাবে তাকাচ্ছি, আমাদের ওই তাকানোরটা একটা এভাবে ভাবতে হবে যে লাইফের 70 বছরের মধ্যে আমরা যদি ক্যালকুলেট করে দেখি, এটা আমার একটা ওয়ে অফ থিঙ্কিং, 20 বছর আমরা ঘুমিয়ে কাটাই। এটা তো 20 বছর যদি ঘুমিয়ে কাটাই, হাতে পড়ে থাকলো কত? 50। সেই 50-এর মধ্যে ছোটোবেলাটা কেটে যায় আরেকটা 20 বছরে। যদি ঘুমের টাইমটাকে সরিয়ে রাখি তাহলে 40 বছর কেটে গেল। তাহলে 40-এর পর কত পড়ে থাকলো? 30। তার মধ্যে ক্যালকুলেট করে দেখা যায় একটা মানুষ আজকের দিনে যে ট্রাফিকে দাঁড়িয়ে থাকে, গাড়ির ট্রাফিক বা ছোটোবেলা থেকে যে বিভিন্ন সময়, এবং ফোনের ওপর নিচ করা, যেটা ইউজলেস ওপর নিচ, আই এম সরি, রাত্রিবেলা সবার ওপর নিচ বেড়ে যায়, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। তো সেটাতে দেখা যাচ্ছে আনইউজড প্রোডাক্টিভ টাইম আরও 10 বছর। তাহলে পড়ে থাকলো কত? 20। এই 20 বছরটা আমরা অ্যাকচুয়ালি ফিল করার কথা, কিন্তু এই 20 বছরে সবাই এটাই ভাবছে আর একটু তাড়াতাড়ি এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়। যারা স্কুল লাইফে আছে সে ভারিবার ভাবছে কলেজে গেলে ভালো হয়, যে কলেজে আছে সে খালি ভাবছে খালি বাইকটা নেই, বাইকটা হলে ভালো হয়, যে বাইক পেয়ে গেছে একটু 4 হুইলার হলে ভালো হয়, যার 4 হুইলার হয়ে জাস্ট চাকরি পেয়েছে একটা বিয়ে করলে ভালো হয়। সব সময় যদি আমরা ছুটি, তাহলে জীবনটা অনুভব করব কী করে? অনেকেই আছে বেড়াতে যাব, আর অনেকেই আছে ওই বেড়াতে যাবোর আনন্দটাকে এনজয় করে। আপনি খেয়াল করে দেখুন বা তুমি খেয়াল করে দেখো, আমরা বহু জায়গায় বেড়াতে গিয়ে ভাবি দূর এই তো শেষ হয়ে গেল, দুর্গাপুজো আসছে, এটার আনন্দ আমাদেরকে যতটা দেয়, দুর্গাপুজো এসে গেলে মনে হয় টাইমটা বেড়ে গেল, খুব তাড়াতাড়ি পাস করে গেল। মানে মিনিংটা এটা, তোমার সাথে যেটাই ঘটছে যদি তুমি মনে করো সেটার পিছনে ভালো দিক আছে, তাহলে সব কিছুর সাথে তুমি ভালো দিক পাবে। এবার কেউ যদি বলে যে আপনি একটা প্রমাণ করে দেখান, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের হাত কেটে বাদ চলে গেছে, সে ওপরের দিকে তাকিয়ে এভাবে প্রে করছে, কি প্রে করছে পরে বলছি। আরেকজনের হাতের একটা নখ কেটে গেছে, সে ওপরের দিকে তাকিয়ে প্রে করছে, দুটো ডিফারেন্ট বগিতে,
সো একজনের আঙুল কেটে বাদ চলে গেছে, সে ওপরের দিকে প্রে করছে, ওয়াই মি, আমাকে আঙুলটা কাটলে? এই বগিতে কত লোকের কিচ্ছু হয়নি, তোমার যত প্রবলেম আমার সাথে, তোমার সাথে আমার সম্পর্ক ভালো নয় বলে ঈশ্বরের প্রতি নাকি তার বিশ্বাসই চলে গেল। ঠিক পাশের বগিতে যার হাত কেটে বাদ চলে গেছে, সে থ্যাংক ইউ বলছে আর বলছে, গড ইউ আর সো কাইন্ড, কালকে আমার মেয়ের বিয়ে, পরশুদিন আমার ছেলে বিদেশ থেকে ফিরবে, তুমি তোমাকে বাঁচিয়ে রেখেছো তাদের জন্য, থ্যাংক ইউ। তাহলে চিন্তা করো, একজনের হাত কেটে বাদ চলে গেল, সে ওটার পজিটিভ দেখছে, আর একজনের আঙুল কেটে বাদ চলে গেল, সে ওটার নেগেটিভ দেখছে। সো তোমার অ্যাটাচমেন্ট উইথ ইউর থিংস অ্যান্ড ডিট্যাচমেন্ট উইথ ইউর থিংস, এইটুকু ম্যাচুরিটি কিন্তু আসা উচিত। আর আমরা যদি জেনে বুঝে কষ্ট পেতে চাই, কালকের ঘটনা, একজন কাঁদতে কাঁদতে ফোন করেছে, স্যার আজকে আমি দুটো ঘটনা ঘটিয়েছি, আমার খুব খারাপ লাগছে, আপনাকে কথা বলে এক্ষুনি ঠিক করতে হবে। এবার আমি জানি ওটা এক্ষুনি ঠিক হওয়ার নয়, মানে তার ক্যারেক্টার আমি জানি, বলে কি করেছেন, দাবিও আপনার কাছে আসে মানে পুরনো স্টুডেন্ট, কি করেছিস রে? বললো স্যার আমি একটা জায়গায় গেছিলাম আমার অ্যাক্টিং করতে, কিন্তু আমাকে যে রোলটা দেওয়ার মুখে বলে নিয়ে গেলে এই রোলটা দেবে, গিয়ে সেটা দেয়নি, আমাকে পিছনে দাঁড় করিয়ে রেখেছিল, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঠাকুর ঘরে গিয়ে যতগুলো ছবি আছে সব ছুঁড়ে জানলা দিয়ে ফেলে দিয়েছি। আমি বললাম তারপর? বলে তারপর নিচে নামার সময় আমি জল পড়েছিল, পুরো আছাড় খেয়ে পড়ে আমার পায়ে ইনজুরি হয়েছে। এবার আপনিই বলুন, এটা কি ঠাকুর আমায় ফেলে দিয়েছে, মানে ঠাকুরের জন্য হয়েছে, না আমার কর্মে দোষে হয়েছে? তো আমি তাকে কিচ্ছু বললাম না, আমি বললাম আগে ডাক্তার দেখাও, তুমি শান্ত হও। তারপরে যখন তার ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হলো, আমি বললাম ঠিক আছে, আজকের পর থেকে তুমি 5 4 3 2 1 ফর্মুলা অ্যাপ্লাই করবে। বলে সেটা কি? বললাম সেটা কি, আচ্ছা তুমি বলো তো। তখন মন একদম শান্ত। আমি বললাম আচ্ছা বলো, তুমি এই যে ঠাকুরের ছবিগুলো ফেললে, তুমি কনসিয়াসলি ফেলেছো? বলে না, আমার মাথায় না তখন কীরকম একটা হচ্ছিল, আমি নিজের মধ্যে ছিলাম না। আমি বললাম ওই নিজের মধ্যে ফেরার জন্যই ফর্মুলা কল 5 4 3 2 1। তারপরে আমি এটা বললাম, তোমার কী মনে হচ্ছে, তুমি ঠিক করেছো? বলেন আমি বিরাট ভুল করেছি। তো সায়েন্স বলছে আমাদের সাথে যখনই কিছু ঘটে, আমাদের ব্রেন উইদিন 5 সেকেন্ডের মধ্যে অনেকগুলো স্টেপ নিতে পারে, যেগুলো অনেক সময় ইউনিক হয়। বাট 5 সেকেন্ড যেই ক্রস করে যায়, আমরা উল্টোপাল্টা ডিসিশন অনেক সময় নিই। যেরকম রাত্রিবেলা, আজ অবধি পৃথিবীতে হয়তো এরকম কেউ নেই যারা আমাদের এই কথা শুনবে বা তোমার আমার জীবনে ঘটেনি, অ্যালার্ম বেজেছে আর তুমি বলেছো হ্যাঁ 2 মিনিট, জাস্ট 2 মিনিট। সেই 2 মিনিট হয়নি, কিন্তু এরকম একদিন নয়, একাধিক দিন তোমারও হয়েছে, আমারও হয়েছে, সবার হয়েছে। আমার মনে হয় কেউ আমাদের এটা বিশ্বাস করবে না। সায়েন্স কি বলছে, ওই যে তুমি 2 মিনিট বলেছো, ব্রেন ওই 5 সেকেন্ড যেই ক্রস করে গেছে, তুমি কিন্তু তার মধ্যে ট্যাপ হয়ে গেছো। তো 5 সেকেন্ডের একটা প্লাস পয়েন্ট কি, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যদি তোমাকে উঠতেই হয়, তুমি ব্রেনকে একটাই অ্যালার্ম দেবে, ফার্স্টেই ঘুম থেকে উঠে ব্রেনের বডির মানে বিছানাতে একটা ডায়েরিতে 5 4 3 2 1 বা একটা সাদা কাগজ বা লাল কাগজ, যে কাগজটা তোমার খুব ফেভারিট কালার, বড় করে 5 4 3 2 1, মানে ফার্স্ট ঘুম থেকে উঠেই ওইটা চোখে দেখো আর নিজেকে বলো 5 4 3 2 1 জাম্প করে উঠে যাও। একবার যদি ওই 5 4 3 2 1 করে জাম্প করে উঠে যাও, আর তুমি বিছানায় শোবে না। ইভিন অনেকের ধারণা 2টোর সময় শুয়েছি, রোজ 5:30টায় উঠতে পারা যায়। ইটস অল মাইন্ড মেকআপ, বিকজ বডি ক্লক কিন্তু আপনাকে তুলে দেবে, আমাকে রোজ তুলে দেয়। আমি আমার কাজের মধ্যে থাকলেও আমি 5:15 যে উঠবো, 5:15তেই কিন্তু উঠবো, আমার যত রাতি হোক না কেন, বা সকালবেলা কিন্তু উঠবো, ওটার টাইম চেঞ্জ নেই। দ্য সেম ওয়ে আমি কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, ওই ঠাকুরের ছবি ফেলা, তো আমি তাকে বললাম তুমি নিজেকে যদি 5 4 3 2 1 নিজেকে বলতে, তোমার কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যেত। বিকজ তখন কী হয়েছে, অ্যাড্রিনালিন রাশ হচ্ছে, কর্টিসল লেভেল হাই, এবং সেই সময় তুমি তোমার নর্মাল সেন্সে নেই, বিকজ তোমার ব্রিদিং প্যাটার্ন ফাস্ট হয়ে গেছে। এবং যেহেতু ব্রিদিং প্যাটার্ন ফাস্ট হয়ে গেছে, তুমি বডিতে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা, সেটা যাওয়ার আগে তুমি বার করে দিচ্ছ। তাহলে ব্রেন যে পরিমাণ অক্সিজেন নেওয়ার কথা তুমি দিচ্ছ না, তখন ব্রেনের যে ওয়েভ লেন্থ সেটা ব্রেক হয়ে গেছে, ভাবছে কম। এক্স্যাক্টলি, যেটা ভাবার সেটা ভাবার সুযোগই দিচ্ছে না, তো ব্রেক হয়ে গেছে, তো তখন সে রিঅ্যাক্ট করে ফেলছে। সো কোনো ডিসিশান বা কাউকে কিছু বলতে যদি হয়, 5 4 3 2 1 বলে একবার ট্রাই করলে আমার মনে হয় অনেকটা কথা বলা, আরেকবার ভেবে নেওয়া আর কি। যার জন্য আমি অনেক সময় বলি স্টার্ট বিফোর ইউ স্টার্ট, মানে শুরু করার আগে শুরু করা। এগুলো এক একখানা লাইন, যে লাইনগুলো তোমার মাইন্ডকে, তোমার থট প্যাটার্নকে পুরো শিফট করে দেবে। যে স্টার্ট বিফোর ইউ স্টার্ট, এটা আবার কোনো কথা হতে পারে? হ্যাঁ, বিকজ পৃথিবীতে সব কিছুই তো স্টার্ট বিফোর ইউ স্টার্ট। যে ফিল্ডে মাস্টার হয়েছে, সে কিন্তু শুরু করার আগে শুরু করেছে, মানে মনের পিকচারাইজ করাটা শিখেছে। সেটাকে ইংলিশে বলে ভিজুয়ালাইজেশন, যেটা আমার এক্সপার্ট, মানে আমার যে পড়াশোনার ফিল্ড, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। মানে আমার এটার উপরেই আমার একটা বিরাট রিসার্চ। যেমন হয়তো যিনি মুখ্যমন্ত্রী,
তিনি হয়তো বাস্তবে এখন মুখ্যমন্ত্রী, মানসিকভাবে অনেক আগে থেকে। যেরকম আমি যখন ইন্ডিয়ান টিমের সাথে কাজ করি, প্রথম দিনই আমি তাদেরকে যখন জিজ্ঞেস করি তোমাদের মিশন ভিশন কি, সবাই সেই অলিম্পিক মেডেল বলে, তো আমি প্রথমেই বলি ওকে ডু ওয়ান থিং, তুমি কি হতে চাও সেটা তুমি কাগজে লেখো, রেডি? বলে হ্যাঁ। তো পোডিয়াম, ন্যাশনাল অ্যান্থেম, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এবং ঘরের মধ্যে আমি ইন্ডিয়ান টিমে কী করি, ফ্ল্যাগ লাগিয়ে রাখি, ইন্ডিয়ান ফ্ল্যাগ, বড় বড় ফ্ল্যাগ। এবং কথা বলতে 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 আমি ক্লোজ ইউর আইস করে সেই আলফা লেভেলে নিয়ে গিয়ে যখন ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম বাজায় আর ফিল করে তুমি পোডিয়ামের ওপরে দাঁড়িয়ে আছো আর সারা ভারতবর্ষ হাততালি দিচ্ছে, অ্যান্ড তোমাকে দেওয়া হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড, এবং তোমার বাবা মা তোমাকে দেখছে, তখন বুঝতে পারছো ঘরের পরিবেশটা কী হয়ে যায়। সো আমার মনে হয় সবাই আমরা ভিজুয়ালাইজেশন করি, কিন্তু ভিজুয়ালাইজেশন একটু যদি কারোর এক্সপার্টের হেল্প নিয়ে একটু শিখে নিতে পারি, বাবা মা যেরকম আমাদের শেখায় সেরকম স্কুলের টিচারও তো শেখায়, সেরকম সব ফিল্ডেরই তো এক্সপার্ট থাকে। আমার মনে হয় কিছু কিছু সময় এই ধরনের ফিল্ডে একটু যদি এক্সপার্টের সাপোর্ট নেওয়া, এবং আজকের বাস্তবতার খাতিরে এটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। এখন যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আগে ডিস্ট্রাকশন ছিল না, হয়তো আমি আমার ছোটবেলাতেও বলছি যে এত ডিস্ট্রাকশন ছিল, তখন ম্যানুয়াল ডিস্ট্রাকশন হাই ছিল। হ্যাঁ, এখন তুমি জাস্ট ইমাজিন করো, তুমি মোবাইলটা যেই অন করছো সবগুলো নোটিফিকেশান একসাথে টুংটাং 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 সাউন্ড করে তোমার মাথাটা না মেইন ফোকাস থেকে সরিয়ে দিচ্ছে। তুমি অনেস্টলি বলো এখানে কতজন ভিউয়ার আছে যারা আমার সাথে একমত হবেন, এবং দেখবে কমেন্টসে তুমি এতগুলো কমেন্টস পাবে সবাই একমত হবেন। আমি আপনাদের কমেন্টস চাই। রাত্রিবেলা শোয়ার আগে আপনি নিজেকে ইনস্ট্রাকশন দিলেন, একবার হোয়াটসঅ্যাপটা দেখবো ঠিক 2 মিনিটের জন্য, দেখেই বেরিয়ে আসবো। আপনি খেয়াল করে দেখুন যতবার এটা বলেছেন ততবার আপনি ফেল করেছেন। একবার 2 মিনিটের জন্য দেখা যায় না, যেই একটা পড়তে যাচ্ছেন আরেকটা হোয়াটসঅ্যাপ নিচ থেকে উপরে উঠে আসছে, আরেকটা হোয়াটসঅ্যাপ উঠে আসছে, আর একসাথে 4-5টা সোশ্যাল মিডিয়ায় আপনার যদি অ্যাক্টিভেশন থাকে তাহলে তো বোমবার্ড করতে থাকবে, আর আপনার ঘন্টা মিনিট মানে ঘন্টা মিনিটের মতন লাগবে। কারণ হচ্ছে এই যে আপনি পজিটিভ সাইকোলজির মাধ্যমে মানুষকে ঠিক করছেন, এই বিদেশি কোম্পানিগুলো কি করে আপনি হয়তো আমার থেকেও বেটার জানবেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইকোলজিস্ট দিয়ে এইটা তৈরি করে যে কিভাবে ওর অ্যাট্রাকশনটা আরো বেশিক্ষণ রাখবে। ফলে আমাদের এই সামান্য সাধারণ ব্রেন দিয়ে অত বড় সিস্টেম, কোটি কোটি, কয়েকশো কয়েক হাজার কোটি টাকার সিস্টেম, যেটা বানানোই হয়েছে আমরা ওখানে বেশি ডুবে থাকবো, আমরা হয়তো আটকাতে পারি না। রাইট। এবং এখানে আমি তোমাকে শেয়ার করবো এআই বলাতে, আমি যখন কেমব্রিজে ছিলাম আমি ডক্টর অনির্বাণ লাহিড়ির সাথে কাজ করি, যে একজন ফেমাস সায়েন্টিস্ট, যে আমাদের আইআইটি খড়গপুর থেকে, আইআইটি কানপুর থেকে পড়াশোনা কমপ্লিট করে নেদারল্যান্ডে কিছু বছর ছিলেন, তারপরে কেমব্রিজ, তারপরে স্ট্যানফোর্ড, এবং এখন কেমব্রিজে ওনার নিজস্ব সফটওয়্যার কোম্পানি, উনি এআই বেসড মানে প্রোডাক্ট বানান, এবং আমেরিকান যে কনফিডেন্সিয়াল সার্ভিস বা ইংল্যান্ডের যে কনফিডেন্সিয়াল সার্ভিস সেখানে ওনার এআই সফটওয়্যার কাজ করে। সো ওনার সাথে আমি এআই একটা সফটওয়্যারের ওপর কাজ করেছি, যে সফটওয়্যারটার নাম অন্তর্যামী। আচ্ছা, অন্তর্যামী ওয়ার্ডটা হচ্ছে সংস্কৃত ওয়ার্ড, যেটা একটা গেম, এটা 4 মিনিটের একটা গেম, যে কেউ খেলতে পারে, এবং সেই গেমটা খেলানোর পর আমি যে কোনো আননোন পার্সনের ক্যারেক্টার 10-এ 11 মিলিয়ে দেবো, গ্যারান্টেড। আমি ওভার কনফিডেন্ট হয়ে বলছি না, এটা আমার বলতে পারো একটা ইউনিক টুল, মানুষের মনের ভেতরে ঢোকা। যেরকম একটা সহজ এক্সাম্পল দেবো, সবাই কানেক্ট করতে পারবে, তুমিও পারবে। চিত্রগুপ্তের নাম আমরা শুনেছি। চিত্রগুপ্ত কে? মাইথোলজিক্যাল ক্যারেক্টার। কি খাতা লেখে? পাপ পুণ্যের হিসাব, রাইট? ভালো কাজ করলে পুণ্য স্বর্গ, খারাপ কাজ করলে নরক, এটাই তো ছোটবেলা থেকে শুনে এসেছি। রেকর্ড। কতজন আছেন আমাদের ভিউয়ার্সদের মধ্যে বা আমরাই যদি একটু দেখি যে চিত্রগুপ্ত অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেম, ইটস এ সায়েন্টিফিক নেম। চিত্র, পিকচার, গুপ্ত, হিডেন, চিত্রগুপ্ত। সো হিডেন পিকচার মানে কি? ইয়োর আনকনশিয়াস মাইন্ড। তার মানে সবাইকে মিথ্যা কথা বলা যায়, আয়নাকে মিথ্যা কথা বলা যায় না। সো নিজের চিত্রগুপ্ত আমাদের কাছে। আর আমি কতটা অনেস্ট, একজন রোজ জিমে যাচ্ছে, ওয়ার্কআউট করছে, কিন্তু পেট কমছে না, তার কোচ বলছে কিছু তো একটা গন্ডগোল আছে, বলে বিশ্বাস করুন আমি কিচ্ছু বলছি না, সে রোজ রাত্রিবেলা 2টো করে সন্দেশ, 4টে করে রসগোল্লা খাচ্ছে, আর কোচকে বলছে আমি একটাও মিষ্টি ছুচ্ছি না। কোথা থেকে তার ফিগারের স্ট্রাকচার আসবে বলুন তো? আপনি 2 লাখ টাকা দিয়ে জিমে ভর্তি হয়েছেন আর নিজেকে চিট করছেন। আমার রিসেন্ট কেস স্টাডি, আমি জানি না সেই স্টুডেন্ট শুনবে কি না, শুনলে যদি পজিটিভ হয়ে মেসেজটা যায় উন্নতি করবে। তার বক্তব্য, স্যার মদ আমায় খেতেই হবে, দরকার হলে জিম ছেড়ে দেবো, মদ ছাড়তে পারবো না। এটা একটা 27 বছরের ছেলের কমেন্টস। বাপরে। আমি বললাম মানে কি? বলে না স্যার বুঝতে পারছেন না। এবার সে বুঝতে পারছে না, সে তো একটা ঘুরে আছে, এটা তো ট্রান্স, যে এইভাবে মদ খেতে থাকলে তার যে কোনো দিন কিন্তু শরীরের ইন্টারনাল অর্গান ফেল করতে পারে, মানে এতটা সে অ্যাডিক্টেড।
মদ হয়তো তাকেই খাচ্ছে। এক্স্যাক্টলি অনেক সময় আমাদের এই মোবাইলটাও অনেকটা তাই হয়ে গেছে না। আজকের দিনের ছোট বাচ্চারা জন্মেই কি দেখছে, বাবার হাতে দুটো মোবাইল, মায়ের হাতে দুটো মোবাইল, রাইট? রাস্তায় ভিক্ষা করছে, সেও 3টে মোবাইল নিয়ে বসে আছে। আই এম সরি, আমি কাউকে ছোট করছি না কোনো প্রফেশনকে, বাট আই মিন টু সে, সে যখন সবার হাতে মোবাইল দেখছে, সে ভাবছে এটা মোবাইল না, ইটস এ এক্সটেন্ডেড হ্যান্ড। মানে মায়ের পেট থেকে, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মায়ের পেট থেকে সবাই নিয়ে বেরিয়েছি, খালি আমি পাইনি, তখন মায়েরটা নিয়ে সে টানাটানি করছে। আমি বোঝাতে পারছি, সব জায়গায় দেখছে। বাচ্চাদের বক্তব্য, ওর কাছে আইফোন আছে, ওর কাছে আইফোন আছে, আমি কেন পাবো না? এবং বাচ্চাদের এই যে কম্পেয়ার করার অ্যাটিটিউড কীভাবে তৈরি হয়েছে? আমাদের জন্য, বিকজ আমরা কম্পেয়ার করা শিখিয়েছি। ছোটোবেলায় ক্লাস থেকে বেরোনোর পরই প্রথম প্রশ্ন কত পেয়েছিস, তারপরের প্রশ্নটাই কি, ও কত পেয়েছে, এ কত পেয়েছে। তারা যদি 1 নম্বর বেশি পেয়ে গেল বন্ধু বান্ধবের মধ্যে, বাবা মাকে তখন বাচ্চার ওপর যত রকম। আমি বাবা মাদের জন্য একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। কতজন বাবা মা আছেন এটা করেন? যদি করে থাকেন, ঠিক না ভুল আপনি বিচার করবেন। আপনার বাড়িতে একটা গেস্ট এসছে, গেস্ট ঢুকলো, আপনার বাচ্চাকে নিয়ে প্রশংসা করছে, কাকা হতে পারে, মাসি হতে পারে, 6 মাস বাদে ঢুকেই সে বলল, ও মা তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আপনি অ্যাজ এ মাদার কী বলছেন? আর বলো না, ওই দেখতেই সুন্দর, এক ফোঁটা পড়াশোনা করে না, সারাদিন বিছানায় শুয়ে আছে, একটা কথা শোনে না, মোবাইল নিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক কী সব করে ফেলে। আপনি বলুন, আপনি বাচ্চাটার মোরাল ভ্যালুজ ওই কথাগুলো বলে উপরে তুললেন না ডাউন করলেন? বাচ্চাটার সেলফ রেসপেক্ট কী হয়ে গেল? ডাউন হয়ে গেল। আমার বহুবার হয়েছে, হয়তো তোমারও অনেক সময় হয়ে থাকতে পারে। বাট আই মিন টু সে, বাচ্চাদের এভাবে ঠিক করা যাবে না। তার কারণ আপনি বাচ্চাকে হিউমিলিয়েট করলেন পাবলিকলি। সো আপনি আশা করছেন সেই বাচ্চা আপনাকে রেসপেক্ট দেবে? আমি বাবা মাকে বলি যে আমাকে ফোন করে ফিডব্যাক দেবেন, বাট বাচ্চাদের সামনে দেবেন না। 90% বাবা মা রাত্রিবেলা ইচ্ছা করে বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে বলে, স্যার জানেন তো আজকে পড়া করেনি, আজকে এই করেনি। আমি বললাম, বাচ্চার সামনে বলছেন না তো? হ্যাঁ স্যার, বাচ্চার সামনেই বলছি। মানে বাবা মাদের কত বড় ইনম্যাচুরিটি। আই এম সরি, যে বাচ্চার সামনে আপনি আরেকজন আননোন পার্সন, তো আমি তো এখনও তার কাছে অতটা ক্লোজ হইনি, আমি আননোন পার্সনকে কমপ্লেন করছেন। বাচ্চা তো বাবা মার উপরেও রাখবে, আমার উপরেও রাখবে। ওরা জিনিসটাকে যদি ঘুরিয়ে এভাবে বলা যেত, স্যার ও না অসম্ভব চেষ্টা করছে, আমি জানিও পারবে। বা আত্মীয় স্বজন বাড়িতে এসে আমার ছেলে বা মেয়েকে বললো, তোমার মেয়ে তো খুব ভালো, তাহলে বাবা হিসেবে আমার কি বলা উচিত? মেয়ের পিঠে হাত দিয়ে, মেবি কথা শুনছে না, বলা উচিত, আই অ্যাম সো লাকি যে আমার মেয়ে একদিন ভেরি ফেমাস হবে, আমি জানি ও চাইলেই পারবে। একই জিনিস বললাম, বাট ইন এ পজিটিভ ওয়ে। এই যে সুইচ করা, কোন কথাটা কোথায় বলবো কোথায় বলবো না, আমরা বড়রাও অনেক সময় ভুল করে ফেলি। আমার মনে হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ধরা ছাড়ার খেলা, যে কোনটা ধরবো কোনটা ছাড়বো, কোনটার সাথে অ্যাটাচ হবো কোনটার সাথে ডিটাচ হবো। না মানে আমি একটাই কথা বলবো, ছাত্রছাত্রীরা আপনাকে যেটা বলেছে, ডেফিনেটলি দর্শকরাও বুঝতে পারছে আপনার কথার মধ্যে কিন্তু একটা ম্যাজিক সত্যি রয়েছে। না, সেটা বলে সবাই, আমি সেভাবে বিশ্বাস করি না। তবে আমার মনে হয় প্রত্যেকের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে, খালি ট্রিগার আইডেন্টিফাই করতে হবে। সেই কোনটা ট্রিগার সেটা মাথায় রাখতে হবে, আর কোনটার জন্য কোনটা ছাড়বো কোনটা ধরবো। একটি মেয়ে আমাকে ফোন করে বলছে, স্যার আমার একটা পার্সোনাল কথা বলবো। বল মা। 22-23 বছর, আমার মেয়ের বয়স 22, আমার মেয়ের বয়সী। স্যার সবার বয়ফ্রেন্ড আছে, আমার একটাও নেই। স্যার আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমার 2জন ছেলের সাথে খুব কথা হচ্ছে, স্যার একজনকে বয়ফ্রেন্ড বানাবো, সেটা কি ঠিক হচ্ছে? চিন্তা করুন, এখনকার ছেলে মেয়েদের মধ্যে এটাও একটা রোগ যে সবার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড নেই কেন? তো বাচ্চারা কত রকমভাবে, মানে পরে মেয়েটা এসে লিটারেলি কাঁদছে যে সবার বয়ফ্রেন্ড আছে, আমি দেখতে বাজে তো সেই জন্য আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সে হোয়াটসঅ্যাপের ফটো চেঞ্জ করেছে, অন্য কারোর ফটো লাগিয়েছে, সে ইনস্টাগ্রামে নিজের ফটো চেঞ্জ করে অন্য কারোর ফটো লাগিয়েছে, এবং মানসিকতাটা কতটা চাপের জায়গায় মধ্যে চলে গেছে। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ম্যাটার করে না, ইটস অল অ্যাবাউট দ্য ইন্টারনাল অ্যাপিয়ারেন্স। এই চুল নিয়ে একটা গল্প বলতেই হয়, আমার মাথায় দেখে অনেকে বলে যে এটা আপনার খারাপ লাগে না? সো আমার ট্রু স্টোরি আর কি। কোনো একটা সময় আমার মাথায় যখন চুল অনেকটাই ছিল, কিন্তু এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, এবং সেই সময় আমার মাথায় ঢুকেছিল যে আমার চুল উঠে যাচ্ছে, আমি দেখি তো ওয়েস্ট বেঙ্গলে এরকম কেউ আছে কি না ট্রান্সপারেন্ট, খোঁজ করে যাই। আমি খোঁজ করি এবং তার কাছে শুনি সব বড় বড় প্লেয়ার, বড় বড় আর্টিস্টরা যায়, নামগুলো বললাম না এখানে, রাইট? আমি খুব এক্সাইটেড হয়ে তাকে বললাম, এম দিয়ে, হ্যাঁ, সে আমাকে খুব বন্ধুর মতন বললো, মৃণাল তুমি কি করো? বাংলায় বললো, তারপরে হিন্দিতে বললো, ইংলিশে বললো, খুব সুন্দর 5 মিনিট এমনি নর্মাল কথা হলো, এবং খুব ভালো লোক। বললো তুমি খেলোয়াড় এবং খেলোয়াড়দের সাথে কাজ করো, তুমি যে কাজটা করো দারুণ, তো তুমি যে চুলটা লাগাতে চাইছো, তো এর পিছনে মোটিভেশন কি? সব কিছুর পিছনে একটা মোটিভেশন থাকে তো। আমি বললাম আমাকে দেখতে ভালো লাগবে,
আর আপনি জানেন যদি দেখতে ভালো লাগে লোকে বেশি শুনবে, বলে ইয়েস ইউ আর রিয়েলি রাইট, ভেরি গুড, কনগ্রাচুলেশন, ডেফিনেটলি আমি তোমাকে স্পেশাল ডিসকাউন্টও দেবো। বলে এবার ক্যালকুলেশন করে কাগজে কিছুটা লিখলেন, লিখে কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রাখলেন, বললেন আমি তোমাকে 2টো প্রশ্ন করবো, তারপরে কাগজটায় হাত দেবে, অ্যান্ড দেন ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আমি বললাম ওকে, আমি খুব মোটিভেটেড। বললো দের ইজ এ স্পেশাল ডিসকাউন্ট ওভার দেয়ার, বাট আমি তো ভেবেই নিয়েছি যাই অ্যামাউন্ট দিক আমাকে চুল লাগাতেই হবে, আমাকে একদম হিরোদের মতন যেন দেখতে হতে হয়। সো উনি আমাকে যে 2টো প্রশ্ন বললেন, প্রথম প্রশ্নে আমি বোল্ড হয়ে গেলাম। বললেন পৃথিবীর যত বড় বড় তোমার ফিল্ডের এক্সপার্টস আছে তাদের 10 জনের নাম বল। আমি ইমিডিয়েটলি 7 জনের নাম বললাম, আরও 3 জনের নাম মনে একটু ভেবে বললাম, কারণ আমার কাছে নোট করা ছিল না, বাট ফিল্ডের লোক থাকে এবং দে আর হাইলি সাকসেসফুল। বলে এর মধ্যে একজনকে দেখাও যে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দরী। ফ্র্যাঙ্কলি স্পিকিং এতদিন অবধি আমি ওইভাবে ভাবিনি। আমি মনের চোখে ভেবে দেখছি তাদের কিন্তু এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স এমন কিছু না, কারোর একটা হাত আছে, কারোর একটা পা নেই, কারোর একটা চোখ নেই, কারোর 2টো চোখ নেই, এরকম সব এক্সপার্টসও আছে। একজন তো দাঁড়াতেই পারে না, সবসময় শুয়ে এরম 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 করে চলে গিনিপিগের মতন, রাইট? সো উইথ অল ডিউ রেসপেক্ট, কাউকে ছোটো করছি না। তখন উনি বললেন মৃণাল, যে টাকাটা আমার এইখানে দেবে সেটা আমি 1 বছরের গ্যারান্টি রাখবো চুলের, তারপরে চুল থাকবে না, বাট ওই টাকাটা দিয়ে চুলের থেকে 1/2 ইঞ্চি নিচে যেটা আছে সেটাকে যদি তুমি তৈরি করো সারা জীবন তোমার সাথে থাকবে। আমি হোয়াট ডু মিন বাই দ্যাট? বলো চুলটা লাগানো হয়তো হেডে, তো হেডে তো এটা 1/2 ইঞ্চি নিচ মানে হেড, তুমি এই টাকাটা ইনভেস্ট করো তোমার হেডে, মানে এডুকেশনে। তুমি যদি এডুকেশনে ইনভেস্ট করো, মাথায় একটা চুল থাকবে না, তাতেও কোটি কোটি লোক তোমার কথা শুনে ইন্সপায়ার্ড হবে। সো চুল দিয়ে, আই এম সরি যারা ছোটরা আছো, সকাল বিকাল আয়নার সামনে দাঁড়িয়ে এরম এরম করছো, চুল না থাকলেও মেয়েরা তোমাকে পছন্দ করবে, বা মেয়েদের ক্ষেত্রেও আপনি ন্যাড়া হলেও ছেলেরা পছন্দ করবে যদি আপনার এটা থাকে আর আপনার এডুকেশন থাকে। এটা আমার পার্সোনাল ভিউ, এবং আজকে আমি বেশি ফিল করি, এবং আমি নিজে ফিল করি চুল থেকে যত না আমার মানুষ আমাকে ভালোবাসে, চুল না থেকে খালি হয়তো আমার কথার জন্য বেশি ভালো। ডেফিনেটলি। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং ওই টাকাটা কিন্তু আমি আমার বিদেশে পড়ার ক্ষেত্রে আমি ইনভেস্ট করেছিলাম। এটা আমার খুব পার্সোনাল সিক্রেট শেয়ার করলাম। হ্যাঁ, তখন কিন্তু আমার মাথায় ওটাও চলছিল যে আমাকে দেখতে সুন্দর হতে হবে, চুল লাগাতে হবে, লোকের কাছে হ্যাপি, তখন চুল উঠছিল অল্প। সেরকম ছোটো ছোটো ঘটনা দেখো, এগুলো ট্রিগার। কিন্তু আমি যদি সেদিন চুলে ওটা ইনভেস্ট করতাম, তাহলে মৃণাল চক্রবর্তীর মাথায় হয়তো চুল হতো, আমি জানি না এই মৃণাল চক্রবর্তীকে মানুষ পেত কিনা। অবশ্যই আমার জীবনের দুর্ঘটনা সুঘটনায় পরিণত হয়েছে খালি মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং আমার নিজের বাবা মার আশীর্বাদ। ডেফিনেটলি। না মানে আপনার সাথে আড্ডার একদম শেষ করতেও নিজেদের খারাপ লাগে, তথাপি যেহেতু আপনাকেও ফিরতে হবে এবং ওনার অনেক ব্যস্ততার মধ্যে আমরা পেয়েছি ওনাকে, তবে আমাদের একটা রিকোয়েস্ট, আপনাকে কিন্তু আরও বেশ কয়েকবার ডেফিনেটলি আমার ভালো লাগবে আপনাদের সাথে থাকতে। এবং আপনাদের কেমন লাগলো আমি ডেফিনেটলি জানি, যে আমি জানি না কতক্ষণ হয়েছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা, আপনারা পুরোটা ডেফিনেটলি মোহিত হয়ে শুনেছেন। আমি যেরকম হয় না যে টিভিতে ম্যাচ দেখার সাথে লাইভ ম্যাচ দেখার তফাৎ, আমি লাইভে আরও মোহিত হয়ে শুনেছি। আমার সাথে যারা টিম মেম্বার ছিলেন সবাই কার্যত এখানে পিন ড্রপ সাইলেন্স ছিল। কী কী প্রশ্ন আছে মৃণাল বাবুর কাছে সেটা জানাবেন। আর অবশ্যই আপনাকে আরেকটা কথা বলতে চাই, আমিও শ্রীরামপুরের বর্ন অ্যান্ড ব্রট আপ, সো আপনার মতো মানুষ হুগলি জেলার গর্ব, এবং আপনারা আরও ভালো করুন, এটা ঈশ্বরের কাছে কামনা করি। ডেফিনেটলি। তো আজকের জন্য আমরা পডকাস্ট এখানেই শেষ করছি। আপাতত নমস্কার।